ওয়েলকাম টু পল ডিজিটাল সার্ভিস। অ্যাডভান্স আমিন সার্ভে ট্রেনিং এর অ্যাডমিশন ওপেন চলছে। তার 1 নম্বর ক্লাস আমি অলরেডি ইউটিউব চ্যানেলে ভিডিও দিয়ে দিয়েছি। বেসিক অফ অটোক্যাড অ্যান্ড সাম ইউজফুল টুল ফাংশন। শুধুমাত্র আমিন সার্ভের জন্য যেটুকুন দরকার সেটুকুনি করানো হয়েছে। এখন আমরা 2 নম্বর ক্লাস করতে চলেছি। 2 নম্বর ক্লাসে আছে আমাদের অ্যাডভান্স অফ অটোক্যাড অ্যান্ড সাম ইউজফুল টুল ফাংশন। 1 নম্বর ক্লাসে আমরা করেছিলাম বেসিক অফ অটোক্যাড। 2 নম্বর ক্লাসে আমরা করতে চলেছি অ্যাডভান্স অফ অটোক্যাড এবং তার কিছু গুরুত্বপূর্ণ টুল ফাংশন। দেখুন, 2 নম্বর ক্লাসের প্রথমে আমরা আমার যে ডেস্কটপ স্ক্রিনে যে মৌজাগুলি আছে আমার বাঁকুড়া ডিস্ট্রিক্টের কতুলপুর ব্লকের মধ্যে, তার মধ্যে আজকে আমি যে কোনো একটি মৌজা খুলে নেব। এখানে আমাদের মায়ের স্থান জয়রামবাটি। তো জয়রামবাটি মৌজাটি আজকে আমি ডবল ক্লিক করে ওপেন করে নিতে চলেছি। আমরা এখানেতে অটোক্যাডের সাহায্যে আমিন সার্ভের অ্যাডভান্স আমিন সার্ভে যা কিছু জানবো সমস্ত কিছুই আমরা DWG ফাইল হিসাবে জানবো। দেখুন, আমি জয়রামবাটি ফোল্ডারটি ডবল ক্লিক করে ওপেন করে নিয়েছি। জয়রামবাটি ফোল্ডারের মধ্যে আমার যে DWG ফাইলটি আছে সেই DWG ফাইলটি আমি ডবল ক্লিক করে ওপেন করে নেব। দেখুন, এখানে আপনারা দেখতে পাবেন এটি হচ্ছে একটি DWG ফাইল টাইপ। তো আমরা অ্যাডভান্স আমিন সার্ভে যা কিছু জানবো এই DWG ফাইল ওপেন করে জানবো। দেখুন, এটি আমি কম্পিউটারের সাহায্যে ডবল ক্লিক করে অটোক্যাডের মাধ্যমে ওপেন করে নিলাম। এরকম DWG ফাইল যদি আপনার দরকার হয়, বানিয়ে দিতে হয়, তো আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে বা অ্যাবাউট সেকশনেও দেওয়া আছে। সেখান থেকে আমার কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনি DWG ফাইলের জন্য। দেখুন, বাঁকুড়া ডিস্ট্রিক্টের কতুলপুর ব্লকের জয়রামবাটির 1 নম্বর শিটটি আমি ওপেন করে নিয়েছি। এই যে এটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওই 1 নম্বর শিটের DWG ফাইল আমি যেটি মার্ক করে দেখালাম। আর ডান দিকে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে DWG ফাইলের সাথে ব্যাকগ্রাউন্ডে স্যাটেলাইট ইমেজ দেওয়া থাকবে। এটা দেখুন, যেটা জয়রামবাটি মায়ের ঘাট বলা হয়, এটা সেই জয়রামবাটির মায়ের ঘাট। এর দাগ নম্বর কত না, এর দাগ নম্বর হচ্ছে 37। এটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্যাকগ্রাউন্ডে স্যাটেলাইট ইমেজ দেওয়া আছে, যে গুগল স্যাটেলাইট ইমেজ হয়। এবং তার উপরে এই যে মৌজা ম্যাপটি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে মৌজা ম্যাপটি দেখছেন, এই মৌজা ম্যাপটিকে ওভারল্যাপ করে রাখা আছে। এটা করা হয় কেন না, আমরা সহজে প্লটগুলো আইডেন্টিফাই করতে পারি, কোন পুকুরটা বা কোনটা দিয়ে রাস্তা গেছে। যে কোনো প্লটকে খুব সহজে আমরা চিহ্নিত করতে পারি। এবং আমিন সার্ভের ক্ষেত্রে যদি ব্যাকগ্রাউন্ডে স্যাটেলাইট ইমেজ দেওয়া থাকে তো অনেক সুবিধা হয়। ব্যাকগ্রাউন্ডে এরকম স্যাটেলাইট ইমেজ দিয়ে উপরে মৌজা ম্যাপের DWG ফাইলটিকে ওভারল্যাপ করে তার যে অটোক্যাড ফাইল, সেরকম ফাইল আমরা বানিয়ে পাঠাই। দেখুন, এখানেতে আমার যে মৌজাগুলি আছে, আমি যে মৌজাগুলি নিয়ে কাজ করি সেই মৌজাগুলি আমি অলরেডি ফাইল একটি সব ওভারল্যাপ করা আছে, বানানো আছে। না, এখানে আমি আলোচনা করতে কি চলেছি অটোক্যাডের অ্যাডভান্স অফ অটোক্যাড। অটোক্যাডের অ্যাডভান্স আমরা কিভাবে শিখব, এর মধ্যে আমরা কোন কোন জিনিসগুলি শিখব না, বাউন্ডারি কিভাবে বানানো হয়, যে কোনো একটা প্লটের বাউন্ডারি, যে কোনো একটা প্লটকে বা টোটাল একটা মৌজাকে কীভাবে ব্লকে কনভার্ট করা হয়, যে কোনো রাস্টার ফাইলকে কীভাবে ইনসার্ট করা হয়, বা কীভাবে যে কোনো প্লটকে বা যে কোনো অংশকে ট্রিম করা হয় বা কেটে বাদ দেওয়া হয়। যদি আমরা ডাইমেনশন স্টাইল চেঞ্জ করতে চাই সেই ডাইমেনশন স্টাইল আমরা কীভাবে চেঞ্জ করব। উপরের দিকে আপনারা দুটো ট্যাব দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে 1 নম্বর ট্যাব আর এটি হচ্ছে 2 নম্বর ট্যাব। তো এই 1 নম্বর ট্যাব থেকে DWG ফাইলটি কপি করে 2 নম্বর ট্যাবে আমরা কীভাবে নিয়ে আসবো সেটি শিখবো। তাছাড়াও অটোক্যাড খুব সহজে ইউজ করার জন্য কিছু গুরুত্বপূর্ণ এক্সটেনশন কীভাবে আমরা লোড করব, বা যেগুলোকে আমরা অটো LISP বলে থাকি, অটো লিপস বলে থাকি, সেই সমস্ত গুরুত্বপূর্ণ অটো লিপসের ব্যবহার আমরা জানবো। তো চলুন, ইন্ট্রোডাকশনে সময় বেশি নষ্ট না করে আমরা যে বিষয়টি জানতে চাইছি, প্রথম বিষয় হচ্ছে বাউন্ডারি। বাউন্ডারি বিষয়টি আমরা জানবো। বাউন্ডারি বিষয়টি কি না, বাউন্ডারি বিষয়টি জানার জন্য আমি প্রথমে আমার এই যে দেখুন যে DWG ফাইল মৌজা ম্যাপটি আছে, সেই DWG ফাইল মৌজা ম্যাপটি ওপেন করে নিয়েছি। এখন এটিকে আমি একটু জুম করে নিলাম। এটিকে যদি আমরা জুম করে নিই, জুম করে নিয়ে আমরা এখন দেখতে পাচ্ছি কি 52, 53, 55, 54, 51 প্লটগুলি আমরা দেখতে পাচ্ছি। 51 প্লটের বাউন্ডারি কোনটা, এখানে 51 প্লটের বাউন্ডারি দেখুন আমি গ্রিন কালার দিয়ে আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি, এটি হচ্ছে 51 প্লটের বাউন্ডারি। তো আমি যদি মাউসের কার্সারটি 51 প্লটের বাউন্ডারির কাছে নিয়ে আসি, দেখুন আমি এই অংশে নিয়ে আসছি কিন্তু 52 প্লটটা ফ্ল্যাশ হচ্ছে। দেখুন, আমি এই অংশে নিয়ে আসছি, এটি তাহলে কার বাউন্ডারি, 52 প্লটের বাউন্ডারি। আবার যদি এই অংশে নিয়ে আসি তাহলে 51 প্লটটি ফ্ল্যাশ হচ্ছে। তো এটি হচ্ছে 51 প্লটের বাউন্ডারি। বাউন্ডারি মানে কি, যে দাগ নম্বরের সীমানাতে, সীমানা কোনটা, এটা হচ্ছে সীমানা। তো এই সীমানাতে যদি আমি মাউসের কার্সারটি নিয়ে আসি তাহলে ওর যে বাউন্ডারি বরাবর একটি লাইট ফ্ল্যাশ হবে, এটিকেই বলা হয় বাউন্ডারি। দেখুন, আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি জিনিসগুলো, অনেকগুলো বাউন্ডারি দেখিয়ে নিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন, প্রথমে আমি 52 প্লটের বাউন্ডারি দেখাচ্ছি। তো এই অংশে নিয়ে এলাম, দেখুন এটা একটা বাউন্ডারি হয়ে গেছে। আবার যদি আমি 51 প্লটের বাউন্ডারি দেখাতে চাই, এই অংশে নিয়ে এলাম বাউন্ডারি। আবার যদি এই অংশে নিয়ে আসি, এটাও বাউন্ডারি আছে। আবার যদি এই অংশে নিয়ে আসি, এটাও বাউন্ডারি আছে। তো এখান থেকে আমরা একটা জিনিস কি বুঝতে পারলাম, যে DWG ফাইলগুলি আমরা ব্যবহার করি সেখানে প্রত্যেকটি প্লট বাউন্ডারি আকারে আছে। দেখুন, আমি যে কোনো প্লটেই যাই না কেন, যে কোনো প্লটেই আমি যখন মাউসের কার্সারটি সরিয়ে নিয়ে যাচ্ছি, কার্সারটি যখনই বাউন্ডারির কাছে যাচ্ছে তো তার যে বাউন্ডারি সেটি ফ্ল্যাশ হচ্ছে। তাহলে বাউন্ডারি যদি অলরেডি করাই আছে তাহলে আমি আপনাদেরকে বাউন্ডারি শেখাচ্ছি কেন। দেখুন, বাউন্ডারি কেন শেখাচ্ছি সেটা আমি বোঝাতে চলেছি। ধরুন যে কোনো একটি প্লট, এই প্লটটিকে আমি একবার মাউসের লেফট ক্লিক করে কপি করে নিই। কপি সিলেকশন কীভাবে করবেন বা যা কিছু আমি 2 নম্বর ক্লাসে আপনাদেরকে বলতে চলেছি সেই বিষয়গুলো যদি আপনি পরিষ্কার ভালোভাবে বুঝতে চান তো অবশ্যই 1 নম্বর ক্লাস আগে দেখবেন, তারপরে 2 নম্বর ক্লাসে আসবেন, তাহলেই আপনি জিনিসটা বুঝতে পারবেন। অনেক অনেক জিনিস কীভাবে করছি সেই জিনিসগুলো এখানে আমি ডিটেলসে বলছি না, কেন বলছি না, কী ব্যাপার সেই জিনিসগুলো বুঝতে পারবেন। তো দেখুন, আমি যেটা বলতে যাচ্ছিলাম না, বাউন্ডারি জিনিসটা আমি জানবো কীভাবে। দেখুন, এটি একটি প্লট। তো এই প্লটটিতে মনে করুন আমি দুভাগ করেছি কোনো একটি লাইন টেনে। তো এই অংশ একটি এবং এই অংশ একটি লাইন টেনে এই প্লটটিকে আমি দুভাগ করে নিয়েছি। দেখুন, উপরের দিকের এই অংশটি এটি একটি
ভাগ দেখতে পাচ্ছেন আপনারা, যার বাউন্ডারি কি না সেই বাউন্ডারি বরাবর আমি মাউসের কার্সারটি নিয়ে যাচ্ছি গ্রিন কালার করে। দেখুন এটি হচ্ছে 1 নম্বর প্লটের বাউন্ডারি। আরেকটি কি বাউন্ডারি দেখতে পাচ্ছেন না, এটি হচ্ছে 2 নম্বর প্লটের বাউন্ডারি। তাহলে কি এখানে আমি দুটি বাউন্ডারি পেয়েছি, এইটি হচ্ছে 1 নম্বর বাউন্ডারি ও এইটি হচ্ছে 2 নম্বর বাউন্ডারি। কিন্তু যদি আমি মাউসের কার্সারটিকে এই বাউন্ডারিতে নিয়ে আসি তাহলে টোটালটি ফ্ল্যাশ হচ্ছে, বা যদি এই অংশে নিয়ে আসি তাহলে কোনোটিই ফ্ল্যাশ হচ্ছে না। তাহলে আমাকে কি করতে হবে না, উপরের দিকের এই অংশটাকে প্রথমে বাউন্ডারিতে কনভার্ট করে নিতে হবে, এবং নিচের দিকের এই অংশটাকেও এটাকেও আমাকে বাউন্ডারিতে কনভার্ট করে নিতে হবে। এই বাউন্ডারিতে কনভার্ট করে নেব বা আমিন সার্ভের জন্য এটা কোথায় কাজে লাগবে নেক্সট পরবর্তী ক্লাসে আমি বলবো। একের পর এক ক্লাসগুলো দেখতে থাকুন, বা আপনি আমিন সার্ভের কোর্স করানো হয় সেখানেও অ্যাডমিশন নিতে পারেন। এই যে আমি যা কিছু 1 নম্বর বা 2 নম্বর ক্লাসে শেখাতে চলেছি আপনাদেরকে, তার অ্যাপ্লিকেশন আপনারা দেখতে পাবেন। দেখুন তাহলে বাউন্ডারি করব কিভাবে না, আমি কিবোর্ডেতে লিখব BOUNDARY লিখে কিবোর্ডে এন্টার টিপে দেবো। দেখুন একটা পপআপ ফ্ল্যাশ হয়ে বেরিয়ে আসবে। এই পপআপটির যে পিক পয়েন্টটি আছে এই পিক পয়েন্টের এই অংশতে আমি একবার ক্লিক করে নেব। তো আমি একবার মাউসের লেফট ক্লিক করে নিলাম। লেফট ক্লিক করে নেওয়ার সাথে সাথে দেখুন আমাকে একটা অপশান দিয়ে দিয়েছে মাউসের কারসারেতে, আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে নিচ্ছি। দেখুন পিক ইন্টারনাল পয়েন্ট, মানে যে কোনো একটি ইন্টারনাল পয়েন্টকে পিক করতে বলছে। তো ইন্টারনাল পয়েন্ট এখানে কোনটি না, এই অংশটির মধ্যে একটি ইন্টারনাল পয়েন্ট আছে এবং এই অংশটির মধ্যে একটি ইন্টারনাল পয়েন্ট আছে। এই দুটি পয়েন্ট ছাড়া ইন্টারনাল পয়েন্ট এগুলি কোনোটি ইন্টারনাল পয়েন্ট নয়, কিন্তু এই অংশগুলি ইন্টারনাল পয়েন্ট নয়। ইন্টারনাল পয়েন্ট আমরা সেটাকেই বলবো যে পয়েন্টটার প্রত্যেকটা অংশ ঘেরা থাকবে। দেখুন এটা কিন্তু ইন্টারনাল পয়েন্ট আমি কোনোটাই পাবো না, কারণ এই অংশটা আমার ফাঁকা আছে। তাহলে ইন্টারনাল পয়েন্ট পেতে গেলে আমাকে টোটালি ক্লোজড হতে হবে, টোটাল ক্লোজড হলেই তবেই আমি বাউন্ডারি করতে পারবো। তো দেখুন আমি এই অংশে একবার ক্লিক করে দিলাম। যখনই আমি ক্লিক করলাম এই অংশে ক্লিক করার সাথে সাথে বাউন্ডারি বরাবর দেখুন একটি লাইট ফ্ল্যাশ হয়েছে। তো তারপরে মাউসের কার্সারটি একবার লেফট ক্লিক করে দেওয়ার পর আমরা এন্টার টিপে দিলাম। দেখুন উপরের অংশটি একটি বাউন্ডারি হয়ে গেছে। এটি যে বাউন্ডারি হয়েছে আপনারা বুঝতে পারবেন কীভাবে না, মাউসের কার্সারটিকে যখনই এই অংশে সরিয়ে নিয়ে আসবেন দেখবেন একটি লাইট ফ্ল্যাশ হচ্ছে। তো এটি এখন বাউন্ডারিতে আমার পরিণত হয়ে গেছে, কিন্তু আগের রেড কালার ছিল এখন হোয়াইট কালার হয়ে গেছে। এরকমটা কেন হলো না, 2 নম্বর উদাহরণটা বলার সময় এটাও বলে নিচ্ছি। দেখুন এখানে আমার কালার কি চয়েস করা আছে, ব্ল্যাক। তো বাউন্ডারি যখন আমি করব তখন কালারটা আমি যে কালার করব, দেখুন এখন আমি পিঙ্ক কালার করে নিলাম, এবং যে সাইজটা সেই সাইজটা আমি 30 mm করে নিলাম, 30 না আমি 50 mm করে নিলাম। এই যে কালার চেঞ্জ, সাইজ চেঞ্জ এইসব সম্পর্কিত ভিডিও 1 নম্বর ক্লাসে আছে। প্রথমে 1 নম্বর ক্লাসটা দেখুন, তারপরে 2 নম্বর ক্লাস দেখুন। তাহলে আমি কালার চেঞ্জ করে নিলাম, কারণ আমি বাউন্ডারি করার সময়েই এই অংশের কালার এবং কতটি মোটা হবে সেটি চেঞ্জ করে নিয়েছিলাম। তাহলে বাউন্ডারি কমান্ডটির আমাদের কাজ কি না, কোনো প্লটকে বাউন্ডারি করতে গেলে যখন অ্যাপ্লিকেশন দেখাবো তখন বুঝতে পারবেন। এখন শুধু বাউন্ডারি জিনিসটা কি এবং কিভাবে করছি সেটা বুঝে নিন। দেখুন এটা হচ্ছে একটা গোটা প্লট। তো এই প্লটটাকে যদি আমি বাউন্ডারি করতে চাই তাহলে এটাকে একটু দেখতে ভালো হবে আমি কীরকম বাউন্ডারি করছি। দেখুন প্রথমে আমি এই অংশে একটি সাদা কালার নিয়ে নিলাম, তারপরে এই 50 mm-টিকে আমি 1 mm নিয়ে নিলাম, বুঝতে পারছেন। তারপরে আমি আবার লিখলাম BOUNDARY বাউন্ডারি লিখে এন্টার টিপলাম। তারপরে পিক পয়েন্টে একবার মাউসের লেফট ক্লিক করে দিলাম। তারপরে আমাকে ইন্টারনাল পয়েন্টে ক্লিক করতে হবে। তো এটি আমার ইন্টারনাল পয়েন্ট, এই অংশের যে কোনো অংশে, এই অংশেও করতে পারি, এই অংশেও করতে পারি, এইরকম যেন না হয়। ইন্টারনাল পয়েন্ট মানে এই অংশে, এই যে অবজেক্টটি আপনারা দেখতে পাচ্ছেন এই অবজেক্টের ভেতরে যে কোনো অংশে। তো আমি এই অংশে একবার ক্লিক করে নিলাম, লেফট ক্লিক, তারপরে এন্টার টিপে দিলাম। দেখুন লাইনটি এখন কত মোটা হয়ে গেছে এবং সাদা হয়ে গেছে। ঠিক আছে, এর উপরে আমি একটি রেড কালারের বর্ডার দিতে চাই। তো এখন এটিকে আমি রেড করে নিলাম এবং এই 1 mm-টিকে এখন আমি 30 mm করে নিলাম। তারপরে আবার BOUNDARY লিখলাম, তারপরে এন্টার টিপলাম। তারপরে পিক পয়েন্টে একবার ক্লিক করে নিলাম, তারপরে এই অংশে একবার মাউসের লেফট ক্লিক করে এন্টার টিপে দিলাম। দেখুন হোয়াইটের মাঝে একটা রেড কালারের বর্ডার দেখতে পাচ্ছেন। তো এটা দেখতে অনেকটা সুন্দর লাগছে। তো নকশা বানানোর ক্ষেত্রে সৌন্দর্যটাও আমাদের অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে বাউন্ডারি কমান্ডটির এটি ছাড়াও আরও অনেক কাজ আপনারা বুঝতে পারবেন একে একে যখন অ্যাপ্লিকেশন দেখাবো এর পরবর্তী ক্লাসে। এখন শুধু বাউন্ডারি কমান্ডটি কী জিনিস এবং আমরা কীভাবে ব্যবহার করবো সেটি দেখে রাখুন। ঠিক আছে, বাউন্ডারি কমান্ডের আমাদের এই পর্যন্ত জানলেই হবে। বাউন্ডারি সম্পর্কে যদি বিস্তারিত জানতে হয় তো আমরা যখন পরবর্তী ক্লাসে বাউন্ডারি ইউজ হবে বা বাউন্ডারি কমান্ডটি ব্যবহার হবে তখন আমরা দেখিয়ে নেব। এর পরের টপিক আমরা কী জানবো, দেখুন এখানে অটোক্যাডেতে আমার দুটি ট্যাব খোলা আছে। উপরের দিকে যদি আপনারা একটু নজর রাখেন, আমি জুম করে দেখাচ্ছি। দেখুন এটি হচ্ছে গেলিয়া মৌজার একটি ট্যাব খোলা আছে এবং আরেকটি ট্যাব খোলা আছে যেটি হচ্ছে জয়রামবাটি মৌজার একটি ট্যাব। তো এটি হচ্ছে 1 নম্বর ট্যাব এবং এটি হচ্ছে 2 নম্বর ট্যাব। এখন আমরা জানবো অটোক্যাডের 1 নম্বর ট্যাব থেকে 2 নম্বর ট্যাবেতে আমরা যে কোনো জিনিসকে কীভাবে কপি করে নিয়ে আসবো, বা 2 নম্বর ট্যাব থেকে যদি 1 নম্বর ট্যাবে আমাদেরকে কপি করে নিয়ে আসতে হয় সেটা কীভাবে করবো। তো ট্যাব জিনিসটা কি না, একটা অটোক্যাড অ্যাপ্লিকেশনের মধ্যে যদি একের অধিক পেজ খোলা থাকে, যেমন গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স বা যে কোনো ব্রাউজারে একের অধিক ট্যাব খোলা থাকে বা একের অধিক পেজ খোলা থাকে, তো সেগুলো এক একটি ট্যাব হয়। সেরকম অটোক্যাডে দেখুন আমার দুটি ট্যাব খোলা আছে। আমি আরেকবার জুম করে দেখিয়ে নিচ্ছি। এটি হচ্ছে গেলিয়া মৌজার ট্যাব এবং এটি হচ্ছে জয়রামবাটি মৌজার ট্যাব। তো আমি যদি গেলিয়া মৌজা বা জয়রামবাটি মৌজাকে একত্রিত করতে চাই তাহলে কি করবো না, প্রথমে দেখুন আমি গেলিয়া মৌজার ট্যাবে ফিরে এলাম। তারপরে গেলিয়া মৌজার যে DWG ফাইলটি আছে এই DWG ফাইলটিকে আমি সিলেক্ট করে নিলাম।
সিলেকশন প্রসেস অলরেডি 1 নম্বর ক্লাসে বলা আছে। সিলেক্ট করে মাউসের রাইট ক্লিক করার সাথে সাথে একটি পপ আপ বেরিয়ে আসবে। তো এই পপ আপের এই অংশে কপি সিলেকশন বলে একটি অপশন আছে। এই কপি সিলেকশন অপশনটি কিন্তু আমরা একটি ট্যাব থেকে অন্য একটি ট্যাবে কপি করার জন্য ব্যবহার করব না। তাহলে আমরা ব্যবহার করব কোনটি? এখানে ক্লিপবোর্ড অপশনটি আমরা ইউজ করব। ক্লিপবোর্ডের মধ্যে কপি বলে একটি অপশন আছে, তো এই ক্লিপবোর্ডের মধ্যে কপি অপশনটি আমরা ইউজ করব। তাহলে দেখুন আমি ক্লিক করে নিচ্ছি। ক্লিপবোর্ডে ক্লিক করার সাথে সাথে দেখুন আমার ডান দিকেতে অনেকগুলি অপশন এসে গেছে। কাট বলে একটি অপশন এসেছে, কপি বলে একটি অপশন এসেছে, কপি উইথ বেস পয়েন্ট বলে একটি অপশন এসেছে, পেস্ট বলে একটি অপশন এসেছে। তো এই অংশের যে কপি অপশনটি আছে, এই কপি অপশনটি আমরা ইউজ করব কপি করার ক্ষেত্রে। এবং নিচের দিকে দেখুন পেস্ট বলে যে অপশনটি আছে, পরের ট্যাবেতে আমরা দেখাবো, এই পেস্ট অপশনটি আমরা ইউজ করব পেস্ট করার ক্ষেত্রে। তো দেখুন আমার এখন কপি হয়ে গেছে। দেখুন আমি কপি অপশনটিতে ক্লিক করে নিলাম। তারপরে আমি উপরের দিকে যে আরেকটি ট্যাব আছে, দেখুন আমার এখন গেলিয়া মৌজার ট্যাবটিতে আছে। আমি এখান থেকে জয়রামবাটিতে চলে এলাম। জয়রামবাটি ট্যাবটিতে আসার পর মাউসের যে কোনো অংশে কার্সারটিকে নিয়ে এসে আমি এখন কোনো ক্লিক করছি না, কার্সারটিকে নিয়ে এসে জাস্ট একবার রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর ক্লিপবোর্ড অপশনে যাব। ক্লিপবোর্ড অপশনে গেলেই আমি এই প্রথমে আমি কী করেছিলাম, কপি অপশন করে কপি করেছিলাম 1 নম্বর ট্যাব থেকে। এখন 2 নম্বর ট্যাবে আমি পেস্ট অপশনে ক্লিক করে দিলাম। পেস্ট অপশনে একবার ক্লিক করার সাথে সাথে আপনি যদি মাউসটিকে সরিয়ে নিয়ে যান, দেখতে পাবেন যে মৌজাটি আপনি কপি করেছিলেন সেই মৌজাটি এর মধ্যে চলে এসেছে। তো এটিকে আমি এর মধ্যে মাউসের যে অংশে রাখতে চাই, ধরুন আমি এই অংশে রাখতে চাই, তো এই অংশে মাউসের একবার লেফট ক্লিক করে দেবো। যদি আমি এই অংশে রাখতে চাই তাহলে এখানে ক্লিক করবো একবার লেফট ক্লিক, যেখানে রাখবো সেই অংশে মাউসের আমি একবার লেফট ক্লিক করে দেবো। তো দেখুন আমি এই অংশতে রাখছি। আমি এতক্ষণ দেখাচ্ছিলাম ক্লিক করিনি, এখন ক্লিকটা করতে চলেছি। দেখুন এই অংশে মাউসের আমি একবার লেফট ক্লিক করে দিলাম। এটি আমার এখন এই অংশে ফিক্সড হয়ে গেছে। তাহলে আমি এখান থেকে কী জিনিস বুঝতে পারলাম? এবারে দেখুন যদি আমি এই 3টে জিনিস কি 2 নম্বর ট্যাব থেকে 1 নম্বর ট্যাবে কপি করে নিয়ে যেতে চাই, তো সমগ্রটাকে এইভাবে সিলেক্ট করে নেব। তারপরে রাইট ক্লিক করব, তারপরে ক্লিপবোর্ড অপশনে যাব, কপি অপশনে যাব, তারপরে যে ট্যাবে কপি করতে চাই সেই ট্যাবে ফিরে যাব। তারপরে এটিকে একটু ছোটো করে নেব। ছোট করে নেওয়ার পর দেখুন আমি এই অংশে রাখতে চাইছি, তো এই অংশে মাউসের রাইট ক্লিক করব, ক্লিপবোর্ড অপশনে যাব এবং পেস্ট অপশনে ক্লিক করব। দেখুন আমি যেটি কপি করেছিলাম সেটি এখন আমার এসে গেছে। তো যে অংশে আমি রাখতে চাই সেই অংশে মাউসের আমি একবার লেফট ক্লিক করে দেবো। দেখুন এই অংশে মাউসের আমি একবার লেফট ক্লিক করে দিলাম। তাহলে এই অংশে দেখুন 3টে ফাইল এসে গেছে, আবার এই অংশেও 3টে এসে গেছে। তাহলে আমি প্রথমে 1 নম্বর গেলিয়ার ট্যাব থেকে জয়রামবাটির ট্যাবে সমস্ত কিছু কপি করেছিলাম, আবার জয়রামবাটি ট্যাব থেকে গেলিয়ার ট্যাবে কপি করে নিয়ে চলে এলাম। তাহলে এই বিষয়ে আমরা কি জানলাম না, অটোক্যাডের যে কোনো একটা ট্যাব থেকে অন্য একটা ট্যাবে কীভাবে কপি পেস্ট করতে হয় সেটা জেনে গেলাম। কিন্তু কপি সিলেকশন আলাদা জিনিস। কপি সিলেকশন জিনিসটা কি সেটা আমরা বেসিক অফ অটোক্যাড মানে 1 নম্বর ক্লাসে দেখিয়েছি। দেখুন এখন আমরা জানবো ব্লক জিনিসটা কি বা ব্লক কিভাবে করা হয়। তো ব্লক জিনিসটা কি জানতে গেলে তাহলে দেখুন ব্লকটা কাজে কোথায় লাগবে সেটা যখন আমরা কাজে লাগবে তখন দেখাবো। ব্লকের প্রাথমিক ধারণাটা আমি এখানে দিয়ে রাখছি। ব্লক জিনিসটা জানতে গেলে আমাকে প্রথমে যে কোনো 2 বা 3টে বা 4টে প্লটকে কপি করে নিতে হবে। দেখুন আমি 3টে বা 4টে প্লটকে কপি করে নিলাম। 3টে প্লটকে কপি করলাম এবং তাদের দাগ নম্বরগুলি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর রাইট ক্লিক করে কপি সিলেকশন, এটা আমি একটা পেজের মধ্যেই যখন কপি করতে চাইছি তখন কিন্তু আমি কপি সিলেকশন ইউজ করছি। দেখুন আমি কপি সিলেকশন অপশনে ক্লিক করে দিলাম, তারপরে মাউসের এই অংশে একবার লেফট ক্লিক করে দিলাম, তারপরে আমি কোনো একটা অংশে এই অংশে মনে করুন নিয়ে চলে এলাম। এই অংশে আমি একবার মাউসে লেফট ক্লিক করলাম এবং এই অংশে একবার লেফট ক্লিক করলাম। দেখুন পরপর 2টি কপি আমি তৈরি করে ফেলেছি। তো কীভাবে আপনি কপি সিলেকশন ইউজ করে কপি করবেন 1 নম্বর ক্লাসে বলা আছে। দেখুন এটি আমার কপি করা হয়ে গেছে। তাহলে এটি আমার একটি বাউন্ডারি 179 দাগটি, আবার 176 দাগের এটি একটি বাউন্ডারি, আবার 177 দাগের এটি একটি বাউন্ডারি। তাহলে আমি এখানে কি বলতে চেয়েছি না, ব্লকে কনভার্ট কীভাবে করবো বা ব্লক করবো কীভাবে। আচ্ছা ব্লক জিনিসটা কি তাহলে সেটা আগে বলে নিই। ব্লক হচ্ছে দেখুন এখানে এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট এবং এটা একটা অবজেক্ট, আলাদা আলাদা 3টে অবজেক্ট, প্লাস 179 লেখাটি একটি অবজেক্ট, 176 লেখাটি একটি অবজেক্ট এবং 177 লেখাটি একটি অবজেক্ট। মানে এখানে আমি 6টি অবজেক্ট দেখতে পাচ্ছি। তাহলে এই অংশে আমি কটি অবজেক্ট দেখতে পাচ্ছি না 6টি, আবার এই অংশে কটি অবজেক্ট দেখতে পাচ্ছি না 6টি। আমরা 6খানা অবজেক্ট বলছি তার কারণ আমি যদি শুধু এই অংশে ক্লিক করি তাহলে শুধু একটি অবজেক্টই সিলেক্ট হচ্ছে, এবং এটিকে যদি আমি ডিলিট করি কিবোর্ডে ডিলিট কিটি ইউজ করে দেখুন এই অবজেক্টটি ডিলিট হয়ে গেছে। আবার যদি এই অবজেক্টটি সিলেক্ট করি দিয়ে ডিলিট করি তাহলে এই অবজেক্টটি সিলেক্ট হয়েছে এবং ডিলিট হয়েছে, লেখাগুলি কিন্তু রয়ে গেছে। তাহলে এগুলি এক একটি অবজেক্ট। তাহলে এখানে আরেকটা জিনিস আপনাদেরকে বলে নিই, এই মুহূর্তে অলরেডি 1 নম্বর ক্লাসে বলেছি। দেখুন আমি 2টি জিনিস করেছিলাম সেগুলি মানে মুছলাম, তো আমি আবার পুনরায় আগে যেমন ছিল তেমন অবস্থায় ফিরিয়ে আসতে চাই। তো সেই অবস্থাতে ফিরিয়ে আসতে চাইলে আমাকে এখন তো দেখুন একবার ক্লিক করলাম আমার ফিরে চলে এসেছে, আরেকবার ক্লিক করলাম ফিরে চলে এসেছে। আবার যদি এগুলিকে আমি মুছে দিতে চাই, যদি আমি এই দিকের অপশানটি ক্লিক করি তাহলে মুছে যাবে, আবার এই দিকের অপশানটি ক্লিক করলে মানে এইটা হচ্ছে সামনের দিয়ে আগিয়ে যাবে আর এইটা হচ্ছে পিছনের দিয়ে আগিয়ে যাবে। তাহলে আমি যদি সামনের দিয়ে আগিয়ে যেতে চাই তাহলে মুছেছিলাম, আবার যদি পিছনের দিয়ে আগিয়ে যেতে চাই তাহলে যেমন ছিল তেমন হয়ে গেল। তো এখানে আন্ডো এবং রিডো অপশনের কাজটাও আমরা জেনে নিলাম। তাহলে আমি এখানে জানতে কি চাইছি না, ব্লক কীভাবে করব। প্রথমে বাউন্ডারি যেমন করতে গেলে বাউন্ডারি কমান্ড লিখতে হয়, সেরকম ব্লকে কনভার্ট করতে গেলেও ব্লক কমান্ড আপনাকে লিখতে হবে। কি লিখতে হবে না, কিবোর্ডে BLOCK ব্লক লিখে
কিবোর্ডে এন্টার টিপে দেবেন। এন্টার টিপে দেওয়ার সাথে সাথে দেখুন এরকম একটি পপ আপ আপনারা দেখতে পাবেন। তো এই যে পপ আপটি আপনারা দেখতে পাচ্ছেন, এই পপ আপটিতে আপনাকে এই অংশেতে যে কোনো একটি নাম লিখতে হবে, যে কোনো কিছু ABCD 1 2 3, এবং এই অংশে আপনাকে একবার সিলেক্ট করতে হবে, মাউসের একবার লেফট ক্লিক করতে হবে এই অংশে। তাহলে আমি করছি, দেখুন এই অংশে আমি 1 2 5 GHJK লিখে দিলাম। তারপরে এই অংশে সিলেক্ট অবজেক্টের এই অংশে একবার ক্লিক করে দেবো। এই অংশে ক্লিক করার সাথে সাথে পপ আপটি আমার গায়েব হয়ে গেছে এবং আমাকে একটি অপশান দিয়ে দিয়েছে কিবোর্ডের কার্সারেতে, না সিলেক্ট অবজেক্ট, অবজেক্ট সিলেক্ট করতে বলছে। অবজেক্ট মানে কোনগুলো বলেছিলাম না, এখানে 6টা অবজেক্ট বলেছিলাম, এটা একটা অবজেক্ট বলেছিলাম, এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, এই লেখাটি একটি অবজেক্ট এবং এই লেখাটি একটি অবজেক্ট। তাহলে এই 6খানা অবজেক্টকে যদি আমাকে একসাথে সিলেক্ট করতে হয়, সিলেকশন প্রসেসের অনুযায়ী আমরা সিলেক্ট করব। সিলেকশন প্রসেস কি আছে না, এইভাবে মাউসের লেফট ক্লিক টিপে ধরে থাকা অবস্থায় টোটালটিকে এইভাবে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আমি কিবোর্ডে একবার এন্টার টিপে দেবো। দেখুন আমার আবার পুনরায় গায়েব হওয়া পপ আপটি আবার ফেরত এসেছে। তো এখানে আমি যে ওকে অপশনটি আছে, এই অংশের নিচের দিকে যে ওকে অপশনটি আছে, সেই ওকে অপশনটিতে আমি একবার মাউসের লেফট ক্লিক করে নেবো। দেখুন আমি ওকে অপশনটিতে ক্লিক করে নিলাম। এখন এটি আমার ব্লকে কনভার্ট হয়ে গেছে। আমার ব্লকে কনভার্ট হয়েছে আমি বলতে পারছি, তার কারণটা কি দেখুন, তোফাতটা দেখুন। আমি যখন প্রথমে কপি করেছিলাম, এটা একটা ফাইল কপি করেছিলাম এবং ডান দিকে এই একটা ফাইল কপি করেছিলাম। তাহলে দেখুন যখন আমি এই ফাইলের এই অংশে মাউসের কার্সারটা নিয়ে আসছি, তখন এই অংশটি ফ্ল্যাশ হচ্ছে, আবার এই অংশে নিয়ে এলে এটি ফ্ল্যাশ হচ্ছে। তার কারণ এটিকে আমি ব্লকে কনভার্ট করিনি। আমি ব্লকে কনভার্ট করেছি কোনটাকে না, এটাকে আমি ব্লকে কনভার্ট করেছি। তো যেটাকে ব্লকে কনভার্ট করেছি সেটার কাছে যদি আমি মাউসের কার্সারটি নিয়ে আসি, দেখুন আমি মাউসের কার্সারটি নিয়ে এসেছি, না টোটাল সমগ্রটি একসাথে ফ্ল্যাশ হচ্ছে, লেখা সহ যে 3খানা প্লট ছিল সেই 3খানা প্লট একসাথে ফ্ল্যাশ হচ্ছে। তো আমি যদি এখানে একবার মাউসের লেফট ক্লিক করি, টোটালটি সিলেক্ট হয়ে গেছে। আমি যদি এটাকে মুভ করে নিয়ে যেতে চাই, মুভ অপশনে ক্লিক করে দেখুন সমগ্রটি মুভ হচ্ছে, একটি একটি করে নয়। আবার আমি যদি এখানে একবার মাউসের লেফট ক্লিক করে তারপর রাইট ক্লিক করে যদি মুভ করে নিয়ে যেতে যাই, তাহলে সমগ্রটি মুভ হবে না। মুভ হবে কোনটি না, এই যে প্লটটিকে শুধুমাত্র আমি সিলেক্ট করেছি সেটি মুভ হচ্ছে। আবার দেখুন আমি একবার মাউসের এই অংশে লেফট ক্লিক করবো, এই অংশে না করে আমি মনে করুন এই অংশে করছি বা এই অংশে করছি বা লেখাতে করছি, আমি যে কোনো অংশে, এটা যে কোনো অংশে আমি একবার মাউসের লেফট ক্লিক করবো, মানে সমগ্রটা সিলেক্ট হয়ে যাবে। ব্লক মানে আপনি সহজ ভাষায় এটাও বুঝে রাখতে পারেন যে সমগ্রটা একটাই হয়ে যাবে। তাহলে সমগ্রটা একটা হয়ে গেলে এটা যদি আমি ডিলিট করতে চাই, সিলেক্ট করার পর টোটালটা একবারে ডিলিট হয়ে যাবে। তো আমি ডিলিট করবো না, আবার ফিরিয়ে নিয়ে আসছি, ফিরিয়ে নিয়ে এলাম। এবারে এটাকে যদি আমি এবার কপি করতে চাই, তাহলে এটাকে আমি কপি সিলেকশন করে আরেকটা এর কপি বানিয়ে নিলাম। তার মানে আমি কি, এটা অলরেডি ব্লকে কনভার্ট করা আছে, এই কনভার্ট করা ব্লকটা কি আরেকটা কপি আমি বানিয়ে নিলাম, মানে এটাও কিন্তু একটা ব্লকই তৈরি হয়েছে। তাহলে এই দুটো আমি দেখুন ব্লক বানিয়েছি, একটা কনভার্ট করেছিলাম দিয়ে কপি করে নিয়েছি, আর এটা আমি ব্লকে বানাইনি। তো এখন যদি এটি আমার আছে, এটিকে যদি আমি ব্লকে কনভার্ট করতে চাই, তাহলে এখানে আমার কটা অবজেক্ট আছে না, একটা অবজেক্ট, দুটো অবজেক্ট, তিনটে অবজেক্ট, চারটে অবজেক্ট, পাঁচটা অবজেক্ট। এই 5টা অবজেক্টকে একসঙ্গে নিয়ে আমি ব্লক করতে চাইছি। আচ্ছা এই 5টা নয়, এটাকেও আমি একসাথে নিয়ে ব্লক করছি, এটা একটু দূরবর্তী স্থানে আছে তাহলেও আমি ব্লক করছি। আচ্ছা বাদ দিন, আমি সমগ্র যতগুলো এখানে ড্রয়িং আছে সেই ড্রয়িংটাকেই ব্লকে কনভার্ট করছি। না আমি সেটা নয়, আমি একটা টোটাল মৌজাকে ব্লকে কনভার্ট করব। দেখুন এটা এটা একটা ব্লক নেই, এটা সমগ্রটাকে একসাথে আমি ব্লক করব। তাহলে কি করব না, কিবোর্ডে BLOCK ব্লক লিখলাম, তারপরে এন্টার টিপলাম, এরকম একটি পপ আপ বেরিয়ে আসবে। এই অংশে আমি যা হোক একটা কিছু লিখে দিলাম, সিলেক্ট অবজেক্টে একবার মাউসের লেফট ক্লিক করলাম। তাহলে আমাকে এবার অবজেক্ট সিলেক্ট করতে হবে। এখানে আমার অবজেক্ট কোনটা না, এই যে সমগ্র নকশাটি দেখতে পাচ্ছেন, এই সমগ্র নকশাটিকে আমি একটি ব্লক করতে চাইছি বা একটি করতে চাইছি। তাহলে আমি সিলেক্ট কিভাবে করব না, মাউসের লেফট ক্লিকটা ধরে থাকা অবস্থায় সমগ্র মৌজাটিকে আমি এইভাবে সিলেক্ট করে নেব। দেখুন সিলেক্ট করে নিলাম, তারপরে কিবোর্ডে একবার এন্টার টিপে দিলাম। আপনাকে দেখুন এখানে আপনি স্ক্রিনে দেখতে পাবেন টোটাল কতগুলি অবজেক্ট সিলেক্ট হয়েছে, এখানে না 2542টি অবজেক্ট সিলেক্ট হয়ে গেছে। তো যাই হোক না কেন, কতগুলি অবজেক্ট সিলেক্ট হয়েছে সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা করার কোনো কারণই নেই। আমি জাস্ট বিষয়টা বোঝানোর জন্য আপনাদেরকে বললাম, একটা নকশা বা একটা মৌজার মধ্যে অনেক অবজেক্ট আছে, সেই সমস্ত অবজেক্টগুলি সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হয়ে যাওয়ার পর কী করতে হবে বলেছিলাম, ওকে করতে হবে। তো দেখুন আমি ওকে অপশানে ক্লিক করে নিলাম। তাহলে এখন কি হয়েছে দেখুন, আমার এই টোটাল নকশাটি যে DWG ফাইলটি ছিল সেটি আমার একটি গোটা ব্লকে কনভার্ট হয়ে গেছে। আমি যখন মাউসের কার্সারটি নিয়ে যাচ্ছি, সমগ্র নকশাটি একসাথে ফ্ল্যাশ হচ্ছে। আমি যদি যে কোনো অংশে মাউসের কার্সারটি নিয়ে একবার সিলেক্ট করে রাইট ক্লিক করে মুভ করে সরিয়ে নিয়ে যাই, তাহলে দেখুন টোটালটি সরিয়ে যাচ্ছে। আবার যদি আমি একবার সিলেক্ট করে ডিলিট করে দিই, সমগ্রটি ডিলিট হয়ে গেল। তো আমি আবার ফিরিয়ে নিয়ে আসছি। তো এই ব্লকে কনভার্ট করে আমাদের কাজ কি সেটা আমরা বুঝবো কোথায় না, দেখুন এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটি হচ্ছে স্যাটেলাইট ইমেজ দেওয়া আছে, স্যাটেলাইট ইমেজের উপর মৌজা ম্যাপের ওভারল্যাপ করা আছে। তো যদি আমার কোনো অংশে সেট একটু না হয়, দেখুন আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি, দেখুন এই পুকুরটি ঠিকঠাকভাবে সেট হচ্ছে না। তো এই পুকুরটিকে যদি আমাকে ঠিকঠাকভাবে সেট করাতে হয়, তাহলে আমি যে কোনো অংশে একবার ক্লিক করলেই যেমন সমগ্র মৌজাটি সিলেক্ট হয়ে যায়, সেই জন্য আমি এটিকে ব্লক করে রেখেছি। তো দেখুন আমি এই অংশে একবার ক্লিক করলাম, মাউসের লেফট ক্লিক, দেখুন সমগ্র মৌজাটি আমার সিলেক্ট হয়ে গেছে। তো সমগ্র মৌজাটি সিলেক্ট হয়ে যাওয়ার পর এটিকে আমি রাইট ক্লিক করলাম,
মুভ অপশানে ক্লিক করলাম। মুভ অপশানে ক্লিক করার পর আমি এটিকে এই অংশতে সরিয়ে নিয়ে চলে এলাম। দেখুন আমার রাস্তার উপর রাস্তা বসে গেছে এবং পুকুরের উপর পুকুর বসে গেছে। দেখুন আমি সমগ্র যে নকশাটি আছে সেটিকে আমি ওয়ান ক্লিকে সিলেক্ট করে সরিয়ে নিয়ে আসতে পারছি। তো ব্লক করার আমাদের কী কী সুবিধা আছে, অনেক সুবিধাই আছে, আরও পরবর্তী ক্লাসে আমরা সেগুলো জানতে পারবো। আচ্ছা, এরপরের টপিক আমরা কি জানবো? এরপরে আমরা জানবো হ্যাচ বলে একটি ফাংশন আছে, HATCH, হ্যাচ ফাংশনের কাজ। হ্যাচ ফাংশনটি কী কাজ হয় সেটি যতক্ষণ না করে দেখাচ্ছি আপনি বুঝতে পারবেন না। তবু আপনাদেরকে একটা মোটামুটি ওভারভিউ দিয়ে দিচ্ছি। আপনারা যারা আমিন সার্ভের কাজ করেন তারা যে কোনো ড্রয়িং করার পর এই অংশে দেখবেন একটা হালকা করে কালার দিয়ে দেন, বা যে কোনো একটা এর উপরে একটা এরকম ড্রয়িং করে দেন, এরকম একটা ড্রয়িং আপনারা করে দেন যাতে সেই ড্রয়িংটা ভালো বোঝা যায়। তো এটাকেই বলা হয় হ্যাচ। হ্যাচ মানে কালারিং করা এক ধরনের, বা যে ক অক্ষর দ্বারা চিহ্নিত স্থানটিকে আপনি চিহ্নিত করতে সুবিধা হবে। তো দেখুন জিনিসটা কি আমি ব্যবহার করে দেখাচ্ছি, আরও ভালো বুঝতে পারবেন। হ্যাচ কমান্ডটি ইউজ করার জন্য আপনাকে কিবোর্ডে HATCH লিখতে হবে, লিখে একবার এন্টার টিপে দিতে হবে। একবার এন্টার টিপে দেওয়ার পর আপনার যদি মেশিন স্লো হয় আপনাকে 3-4 সেকেন্ড 5 সেকেন্ড বা 10 সেকেন্ড পর্যন্ত ওয়েট করতে হবে। দেখুন আপনি স্ক্রিনের দিকে লক্ষ্য রাখুন, আমার উপরের দিকে স্ক্রিনে একটি অপশন এসেছে। আরেকবার দেখাচ্ছি, আমি পুনরায় করে দেখাচ্ছি। দেখুন আমার স্ক্রিনের উপরের দিকে এই অংশটা আপনারা ভালো করে খেয়াল রাখুন। আমি মার্ক করে দেখাচ্ছি, হ্যাচ কমান্ডটি লিখে আমি এন্টার করার পর কখন কমান্ডটি আমার অ্যাক্টিভেট হচ্ছে সেটি আপনারা এই অংশটির দিকে লক্ষ্য রাখুন, তাহলেই বুঝতে পারবেন হ্যাচ কমান্ডটি অ্যাক্টিভেট হয়েছে কি হয়নি। দেখুন আমি লিখলাম HATCH, হ্যাচ লিখেছি। এবার এন্টার টিপতে যাচ্ছি, আপনাকে যে অংশের দিকে নজর রাখতে বলেছি সেই অংশের দিকে চোখটা টিকিয়ে রাখুন, আপনি বুঝতে পারবেন। আমি এন্টার টিপে দিয়েছি, দেখুন হ্যাচ কমান্ড অ্যাক্টিভেট হয়ে গেছে। তো হ্যাচ কমান্ড অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পর এখানে হ্যাচ কমান্ডের আমাদের অনেকগুলি কাজ আছে, আমরা খুব বেশি জানবো না, আমরা শুধু দুটি জিনিস জানবো। কী কী জানবো না, এই অংশতে দেখুন জুম করে দেখাচ্ছি, এই অংশতে আমরা হ্যাচের স্টাইল মানে কী রকমের হ্যাচটা আমরা ব্যবহার করব সেটা সিলেক্ট করব, এবং ওই যে হ্যাচটা ব্যবহার করব সেই হ্যাচের মধ্যে কতটা গ্যাপ থাকবে বা ফাঁকা থাকবে সেটা এই অংশ থেকে আমরা সিলেক্ট করব। অ্যাপ্লাই করে দেখাতে চলেছি। দেখুন তাহলে মনে করুন আমি এই অংশে ডট ডট হ্যাচ বসাতে চাইছি, তো আমি কি করবো, বা এইরকমই হ্যাচ বসাতে চাইছি, তাহলে এই অংশে একবার ক্লিক করে নেব, তারপরে এই অংশে ক্লিক করে নিলাম। দেখুন এটা আমার টোটাল সলিড কালার দিয়ে ফিল হয়ে গেছে। তো এটা এখানে তার কারণটা কি, আপনি স্ক্রিনের দিকে এই অংশে লক্ষ্য রাখুন, এখানে কত লেখা আছে না 1 লেখা আছে। এটাকে আমি যত বাড়াবো এই অংশের গ্যাপটা তত বাড়বে। দেখুন আমি এটা 1-এর পরিবর্তে 100 করে দিলাম, 100 লিখে কিবোর্ডে এন্টার টিপে দিলাম, দেখুন গ্যাপটা বেড়ে গেছে। আচ্ছা এটা 100-র পরিবর্তে আমি 300 লিখে দিলাম। আপনি লক্ষ্য রাখুন যে অংশে লিখছি এই অংশতে আমি লিখছি, এই অংশ লিখে তারপরে এন্টার টিপছি, তাহলে 300 আমি এখন লিখে নিয়েছি, তারপরে এন্টার টিপলাম, দেখুন গ্যাপটি আরও বেড়ে গেছে। আচ্ছা এরপরে আমি যদি এর স্টাইলটি চেঞ্জ করতে চাই, মনে করুন এটি এইরকম না দিয়ে আমি ঘর করতে চাইছি, তো এরকম ঘর আকারে দিয়ে দিলাম, বা এইরকম করতে চাইছি, বা এইরকম করতে চাইছি, যেমন আমি স্টাইল করতে চাইছি, হ্যাচের স্টাইলটা আমি যেমনই করতে চাই সেরকম হবে। ধরুন আমি ক্রস চিহ্ন দিতে চাইছি, তো ক্রস হয়ে গেল এই অংশে। যদি আমি ডট দিতে চাই তাহলে ডটে ক্লিক করব, এখানে লেখাও দেখতে পাবেন বা সাইনও দেখতে পাবেন। আচ্ছা এখানে আমি ডট বসিয়ে নিলাম, ডট বসিয়ে নেওয়ার পর যদি আমাকে এটা আরও পাতলা করতে হয়, মানে ডটের একটা থেকে আরেকটা ডটের মধ্যে যে দূরত্ব সেটা যদি আরও পাতলা, মানে যেটাকে যেমন পাতলা বলা হয়, আর একটু যদি পাতলা করে নিতে হয় তাহলে এটা 300-র পরিবর্তে আমি 500 লিখে নেবো, তারপরে এন্টার টিপে দিলাম। দেখুন এটা এখন অনেক পাতলা হয়ে গেছে। এটাকে যদি আমাকে ঘন করতে হয় তাহলে আমি এখানে কত লিখবো, 50 লিখবো, দিয়ে এন্টার টিপবো, তাহলে দেখুন ঘন হয়ে গেছে। আবার আমি কি করবো, 500 লিখে এন্টার টিপে দেবো। তো ঠিক আছে একটু পাতলাই করে নিলাম। এরপরে মনে করুন এর কালারটা আমি চেঞ্জ করতে চাইছি, এটা সাদার পরিবর্তে আমি রেড করতে চাইছি, তাহলে রেড করার জন্য আমি জুম করে দেখাচ্ছি, আপনি স্ক্রিনের দিকে নজর রাখুন। দেখুন এই অংশতে কালারের একটা চিহ্ন দেওয়া আছে, হোয়াইট কালার দেওয়া আছে। তো এই অংশতে একবার আমি ক্লিক করে নেবো, তারপরে এটিকে আমি রেড করে নেবো। দেখুন এটা এখন রেড কালার হয়ে গেছে। এটা যদি আমি পিঙ্ক কালার করতে চাই তো পিঙ্ক অপশানে ক্লিক করে নেবো, দেখুন এটি এখন পিঙ্ক কালার হয়ে গেছে। তাহলে দেখুন আরেকটিকে হ্যাচ করতে চাইছি, এটিকেও আমি হ্যাচ করব। তো হ্যাচ করার জন্য পুনরায় আরেকবার রিপিট করছি, পরিষ্কারভাবে বুঝে নিন। আমি কি লিখবো, কিবোর্ডে HATCH হ্যাচ লিখে এন্টার টিপে দিয়েছি, স্ক্রিনের দিকে নজর রাখুন। দেখুন এখন আমার হ্যাচ কমান্ড অ্যাক্টিভেট হয়ে গেছে। তাহলে আমি প্রথমে কি করব, হ্যাচ কমান্ড অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পর আমি কোথাও কোনো ক্লিক করছি না, আমি প্রথম ক্লিক করব এই অংশে, তারপরে আমি যে প্যাটার্নটা করতে চাইছি সেই প্যাটার্নটা মাউসের স্ক্রল করে আপনি প্যাটার্নগুলো উপর নিচে করে যেটা সিলেক্ট করতে চাইছেন সেটা সিলেক্ট করে নেবেন। দেখুন আমি কি করছি, ইটের সাইজ করতে চাইছি, ব্রিক লেখা আছে এখানে, তো আমি ব্রিকে ক্লিক করলাম, তারপরে এই অংশে একবার ক্লিক করে দিলাম। দেখুন এটি ইট, ব্রিক মানে ইট, ইট যেমন হয় সেরকম ইটের আকারে হ্যাচ হয়ে গেছে। তো এরপরে এই অংশ সিলেক্ট করে নেওয়ার পর আপনি এটিকে 500 না করে আর একটু যদি ঘন করে দিতে চান তাহলে দেখতে ভালো লাগবে, তো এটিকে আমি 300 করে নিলাম। তাহলে যদি আমি 300 করতে চাই তাহলে এই অংশে একবার মাউসের লেফট ক্লিক করবেন, যে লেখাটি আছে সেটিকে মুছবেন, দেখুন মুছে নিলাম, তারপরে যেটা লিখতে চান সেটা লিখে দেবেন। দেখুন আমি 300 লিখে দিলাম, তারপরে অন্য কোথাও কোনো ক্লিক না করে কিবোর্ডেতেই এন্টার অপশানটা একবার টিপে দেবেন।
দেখুন আমি টিপে দিলাম, এটা দেখুন একটু ঘন হয়ে গেছে। আচ্ছা 300 না করে আমি 150 করবো, 150 লিখলাম, এন্টার টিপে দিলাম, দেখুন এটি অনেকটি ঘন হয়েছে। তো এটির কালারটি যদি আমি চেঞ্জ করতে চাই, তো আমি এবারে গ্রিন কালার করতে চাইছি, তো দেখুন এটি আমি গ্রিন করে নিয়েছি। তাহলে হ্যাচ কমান্ডটা কীভাবে ইউজ করি সেটা আমরা বুঝতে পারলাম। আচ্ছা আমরা হ্যাচ জিনিসটা ইউজ করি কেন সেটা আমরা পরবর্তী ক্লাসে জানতে পারবো, তবু একটু ছোট্ট করে বলে নিই। দেখুন মনে করুন এটা দুটো প্লট, কোনো একজন ব্যক্তি এই অংশটা কিনেছে, নিচের দিকের এই অংশটি কোনো একজন ব্যক্তি কিনেছে। তো এই অংশটি যদি বিক্রি হয় তাহলে বিক্রিত জমির নকশা, যদি কনভার্সন করানো হয় তাহলে কনভার্সনের নকশা, বা যদি দান করা হয় তাহলে দানীয় জমির নকশা, যে কোনো রকমের নকশায় বানানো হোক না কেন। তো এই অংশে হ্যাচ চিহ্নটি বা হ্যাচ কমান্ডটি ইউজ করে সে এই অংশটাকে খুব সহজে আইডেন্টিফাই করতে পারবে বা হাইলাইট করতে পারবে। এক ধরনের যেমন আমরা হাইলাইট কালার ইউজ করে হাইলাইট করি, তো হাইলাইট করার জন্য আমরা হ্যাচ কমান্ডটি ইউজ করব। দেখুন এই অংশটিতে শুধু আমি হ্যাচ ইউজ করব। আচ্ছা তার আগে আরেকটা জিনিস বলে নিই, প্রথমে আপনাদেরকে বলেছিলাম বাউন্ডারি বলে একটা অপশানের কথা বলেছিলাম। তো দেখুন উপরের দিকের এই অংশটি একটি আলাদা বাউন্ডারি আছে এবং নিচের দিকের অংশটি একটি আলাদা বাউন্ডারি আছে। হ্যাচ কমান্ডটি ফুল বাউন্ডারি বরাবর কাজ করবে। তো এখানে আমার বাউন্ডারি কোনটি না, উপরের দিকের একটি বাউন্ডারি, নিচের দিকের একটি বাউন্ডারি। তাহলে আমি যদি এখানে হ্যাচ কমান্ড ইউজ করি, যদি উপরের এই অংশে হ্যাচ কমান্ড ইউজ করি, তাহলে এই অংশটি শুধুমাত্র হ্যাচ ফিল আপ হবে, আর নিচের এই অংশে যদি আমি হ্যাচ কমান্ড ইউজ করি তো নিচের এই অংশটি ফিল আপ হবে। তাহলে উপরের এই অংশে হ্যাচ কমান্ড ইউজ করতে গেলে কী করতে হবে, বা নিচের দিকের এই অংশে হ্যাচ কমান্ড ইউজ করতে গেলে কী করতে হবে, দেখুন আমি দেখে নিতে চলেছি। প্রথমে আমাকে লিখতে কী হবে, HATCH হ্যাচ লিখতে হবে, লিখলাম, তারপরে এন্টার টিপে দিলাম। এন্টার টিপে দেওয়ার পর দেখুন হ্যাচ কমান্ডটি আমার এখন অ্যাক্টিভেট হয়ে গেছে। অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পর আমি যদি এই ব্রিকটি নিতে চাই, ব্রিক নয় ডট কালারটা নিই, দেখুন ডট নিয়ে নিলাম। তারপরে আমি উপরের এই অংশটি বা নিচের অংশটি আমি মার্ক করতে চাইছি, তো নিচের অংশতে একবার মাউসের লেফট ক্লিক করে দিলাম, দেখুন এই অংশটি আমার হ্যাচ হয়ে গেছে। এবার কালারটি আমি কী করলাম, পিঙ্ক কালার করে নিলাম, এবং এখানে যেটি 150 করা আছে সেটি আমি 150-র পরিবর্তে দেখুন আমি 300 করে নিচ্ছি, তাহলে আমার একটু ভালো লাগবে। দেখুন আমি 300 করে নিলাম, একটু পাতলা হয়ে গেছে, তো পিকচারটা বা ড্রয়িংটা দেখতে ভালো লাগছে। দেখুন এখানে আমি হ্যাচ কমান্ডটি ইউজ করলাম। এরপরে তাহলে আমি নকশাটি যে চিহ্নিত স্থানটি বা মার্ক প্লট কোনটা সেটা আমি সহজেই চিহ্নিত করতে পারবো, সেই জন্য আমি হ্যাচ কমান্ডটি ইউজ করবো। আচ্ছা উপরের দিকের এই অংশে যদি আমি অন্য একটি কালারের হ্যাচ দিতে চাই, দুটি আলাদা আলাদা হচ্ছে, তার কারণ উপরের দিকের এই অংশের বাউন্ডারিটি সম্পূর্ণ আলাদা এবং নিচের দিকের বাউন্ডারিটি সম্পূর্ণ আলাদা। দুটি বাউন্ডারি কেন আলাদা হচ্ছে সেই সংক্রান্ত বিষয় অলরেডি আগে আমি বলেছি, আপনি দেখুন পুনরায় ভিডিওটি, তাহলেই বুঝতে পারবেন। দেখুন এই অংশে আমাকে যদি হ্যাচ দিতে হয়, আচ্ছা একই কমান্ড যদি আমাকে বারবার ইউজ করতে হয়, এর আগের কমান্ডটা আমি কি ইউজ করছি হ্যাচ, আবার আমি উপরটাতে হ্যাচ দিতে চাই, তো প্রিভিয়াস ঠিক আগের কমান্ড, যেটা আগের কমান্ড ছিল সেটাই অ্যাক্টিভেট হয়ে যাবে। সেটা অ্যাক্টিভেট করার জন্য কিবোর্ডে একবার এন্টার টিপবেন বা স্পেস বারটা একবার টিপে দেবেন, তাহলে ঠিক তার আগেরটি অ্যাক্টিভেট হয়ে যাবে। দেখুন আমি স্পেস বারটা টিপলাম, আমার হ্যাচ কমান্ড অ্যাক্টিভেট হয়ে যাবে। 4 সেকেন্ড সময় দিন, দেখুন হ্যাচ কমান্ড অ্যাক্টিভেট হয়ে গেছে। তো এই অংশে আর্থ বলে একটি যে স্টাইল আছে, এই স্টাইলটি আমি একবার সিলেক্ট করে নিলাম এবং এই অংশে স্টাইলটি বসিয়ে নিলাম। তারপরে এই অংশের আমি দেখুন এটিকে একটু ঘন করে নিতে চাইছি, তো এটিকে আমি 200 লিখে দিলাম, দিয়ে এন্টার টিপে দিলাম, এবং এটির কালারটিকে আমি রেড করে নিতে চাইছি, দেখুন এটিকে আমি রেড কালার করে নিলাম। তাহলে হ্যাচ কমান্ড ইউজ করে যে কোনো প্লটকে আমরা খুব সহজে হাইলাইট করতে পারবো, যে এই চিহ্নিত লাল রঙের চিহ্নিত অংশটি এটি, বা গ্রিন কালারের চিহ্নিত অংশটি এটি। তো এই হলো আমাদের হ্যাচ কমান্ডের ব্যবহার। আরও বিস্তারিত হ্যাচ কমান্ড এর পরবর্তী ক্লাসে কন্টিনিউ, যখন আমরা অ্যাপ্লিকেশন শিখবো, এই যে জিনিসগুলি এখন শিখছি বেসিক, তার অ্যাপ্লিকেশন বা তার প্রয়োগ যখন শিখবো তখন বিস্তারিত আরও বলে নেবো, বা আরেকবার প্র্যাকটিস করে নেবেন, তাহলেই বিষয়টি ভালো বুঝতে পেরে যাবে। এখন আমরা জানবো ইনসার্ট অপশানে ক্লিক করে যে কোনো রাস্টার ইমেজ বা যে কোনো জেপিজি ফাইল বা যে কোনো ইমেজকে আমরা অটোক্যাডের মধ্যে কীভাবে ইনসার্ট করব। তো দেখুন এই অংশে আমি একটি ইমেজকে ইনসার্ট করেছি, এটি হচ্ছে একটি যে বাংলার ভূমি ওয়েবসাইট থেকে যে প্লট ইনফো পাওয়া যায়, তো এটি হচ্ছে তার একটি স্ক্রিনশট। এই স্ক্রিনশটটিকে আমি অটোক্যাডের মধ্যে ইনসার্ট করেছি। তো এটি আমি করবো কীভাবে দেখুন, আমি বলতে চলেছি। তার জন্য স্ক্রিনের দিকে আমি জুম করে দেখাচ্ছি, উপরের দিকে লক্ষ্য রাখুন, এই অংশতে ইনসার্ট বলে একটি অপশন পাবেন, তো এই ইনসার্ট অপশনটিতে একবার ক্লিক করে নেবেন। দেখুন আমি এই ইনসার্ট অপশনটিতে একবার ক্লিক করে নিলাম। ইনসার্ট অপশনটিতে ক্লিক করে নেওয়ার সাথে সাথে এরকম একটি পপ আপ বেরিয়ে আসবে। তো এই পপ আপের রাস্টার ইমেজ রেফারেন্স বলে একটি অপশন পাবেন, এই রাস্টার ইমেজ রেফারেন্স অপশনেতে আপনি একবার ক্লিক করে নেবেন। দেখুন আমি রাস্টার ইমেজ রেফারেন্সে মাউসের একবার লেফট ক্লিক করে নিলাম। লেফট ক্লিক করে নেওয়ার সাথে সাথে আপনার কাছে এরকম একটি পপ আপ বেরিয়ে আসবে। তো এটি হচ্ছে আপনি কোন ইমেজটিকে এর মধ্যে ইনসার্ট করতে চাইছেন, সেই ইমেজটির লোকেশনটি আপনাকে দিতে বলছে। দেখুন আমি ডেস্কটপ অপশনে চলে গেলাম। ডেস্কটপ অপশনে যাওয়ার পর এখানেতে আমার প্লট স্কেচ বলে আমার একটি ইমেজ রাখা আছে, তো এই প্লট স্কেচটিকে আমি ইনসার্ট করতে চাইছি। তাহলে এই প্লট স্কেচটির উপরে মাউসের একবার লেফট ক্লিক করে নেব। তারপরে এই অংশে আপনারা ওপেন বলে একটি অপশন দেখতে পাবেন, এই ওপেন অপশনটিতে একবার ক্লিক করে নেবেন। দেখুন আমি এই ওপেন অপশনটিতে একবার ক্লিক করে নিলাম। ওপেন অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনারা এরকম একটি পপ আপ দেখতে পাবেন। এই পপ আপের মধ্যে একটি জিনিস আপনাকে বুঝে নিতে হবে, এই জিনিসটা অবশ্যই আপনি বুঝে নেবেন বা ফার্স্ট টাইম করার সময় এটি দেখে নেবেন। যদি আপনি যে কোনো ইমেজকে এর মধ্যে ইনসার্ট করেন, তাহলে এই অংশে স্পেসিফাই অন দ্য স্ক্রিন এই অপশনটি টিক আছে না আনটিক আছে সেটি দেখে নেবেন। এই অংশটি টিক থাকলে কি হবে বা আনটিক থাকলে কি হবে সেটি আমি দেখাতে চলেছি। দেখুন এটি আমার টিক চিহ্ন দেওয়া আছে, তার মানে কি
স্ক্রিনের কোন অংশেতে আমি বসাবো বা স্ক্রিনের কোন অংশেতে আমি রাখতে চাইছি সেটি আমি স্পেসিফাই করে দিতে চাইছি, নির্দিষ্ট করে দিতে চাইছি। মানে স্ক্রিনের যে অংশে আমি মাউসের লেফট ক্লিক করব একমাত্র সেই অংশতেই এটি আসবে। তো আমি আপনাদেরকেও সবসময় বলবো এটি আপনারা টিক চিহ্ন দিয়ে রাখবেন, তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে। দেখুন আমি টিক চিহ্ন দিয়ে নিয়েছি, তারপরে আমি এই অংশে ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করার পর স্ক্রিনের যে অংশে মাউসের আমি লেফট ক্লিক করব সেই অংশেই পিকচারটি আসবে। দেখুন আমি এই অংশে মাউসের জাস্ট একবার লেফট ক্লিক করলাম, লেফট ক্লিক করার পর কোনো কিছু এলো না, আমি জাস্ট লেফট ক্লিক করলাম কিন্তু কিছুই আসছে না। লেফট ক্লিক করার পর আপনাকে মাউসটিকে হালকা করে একটু যে কোনো দিকে একটু সরাতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন কিছু একটা হচ্ছে। দেখুন মাউসটিকে আমি যখন সরিয়ে নিয়ে যাচ্ছি একটি লাল রঙের বাউন্ডারি বা বর্ডার আপনারা দেখুন সরাসরি করছে, বুঝতে পারছেন? স্ক্রিনের মধ্যে আমি যখন উপরের দিকে নিয়ে যাচ্ছি বড় হচ্ছে, আবার যখন কাছের দিকে নিয়ে যাচ্ছি তখন ছোট হচ্ছে। তো ওই যে ইমেজটিকে আমি ইনসার্ট করতে চাইছি সেই ইমেজটি এখানে সরাসরি হচ্ছে। এখন ইমেজটি আমি দেখতে পাচ্ছি না, কিন্তু ইমেজটির একটি আউটার লাইন বা বাউন্ডারি আমরা দেখতে পাচ্ছি। তো ইমেজটি এই পরিমাণ জায়গা নেবে সেটি দেখাচ্ছে এখানে লাল কালার দিয়ে। তো দেখুন একটি বড় করে নিচ্ছি, তাহলে বড় করে এই অংশে দেখুন ইমেজটি যখনই আমি বড় করে মাউসের আরেকবার লেফট ক্লিক করে দেবো তো ইমেজটি আমার চলে আসবে। ঠিক আছে, আরেকবার রিপিট করে দেখিয়ে নিচ্ছি, ব্যাপারটা বুঝে নিন। আমি এই অংশে ইনসার্ট অপশানে একবার ক্লিক করলাম, তারপরে রাস্টার ইমেজ রেফারেন্স অপশানে ক্লিক করলাম, যে ফাইলটিকে আমি সিলেক্ট করতে চাইছি সেই ফাইল লোকেশনে গেলাম। তারপরে ফাইল লোকেশনে যাওয়ার পর দেখুন আমি প্লট স্কেচ বলে যে জেপিজি ফাইল আছে এই ছবিটিকে আমি ঢোকাতে চাইছি বা ইনসার্ট করতে চাইছি। তো এই প্লট স্কেচটিতে একবার মাউসের লেফট ক্লিক করে দিলাম, তারপরে ওপেন অপশানে একবার লেফট ক্লিক করলাম, এরকম একটি পপ আপ বেরিয়ে আসবে। এখানে টিক চিহ্ন আছে নাকি দেখে নেবেন, টিক চিহ্ন না থাকলে দিয়ে নেবেন, তারপরে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর স্ক্রিনে যে অংশে রাখতে চাইছেন সেই অংশে মাউসের একবার লেফট ক্লিক করবেন, তারপরে মাউসটিকে একটু সরিয়ে যেমন সাইজের করতে চাইছেন সেরকম সাইজ করে নেবেন, তারপরে মাউসের আরেকবার লেফট ক্লিক করে দেবেন, তাহলে এই ছবিটি এর মধ্যে চলে আসবে। দেখুন এই ছবিটি এখন এর মধ্যে চলে আসছে। তো এই ছবিটি এর মধ্যে আসার কারণ কি বা আমরা কেন নিয়ে আসতে চাইছি ছবিটাকে, তার বহু কাজ আপনারা পরবর্তী একের পর এক বুঝতে পারবেন। তবু আমি এক ঝলক আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। দেখুন ছবিটি আমার এখন রোটেট করে নিচ্ছি আমি, ছবিটি এখন আমার উল্টো দিকে হয়ে গেছে। তো রাইট ক্লিক করলাম, রোটেট অপশানে গেলাম, তো ছবিটিকে আমি এখন রোটেট করে একবারে সোজা করে নিলাম। দেখুন ছবিটি আমার সোজা হয়ে গেছে। তো এই ছবিটি যেমন ড্রয়িংটি আছে সেরকম ড্রয়িং যদি আমি আঁকতে চাই তাহলে লাইন কমান্ডটি নেবো, তারপরে এই অংশে একবার ক্লিক করব, এই অংশে একবার ক্লিক করব, এই অংশে ঠিক যেভাবে আমরা ছোটোবেলায় জিওগ্রাফিতে নিচে কাঁচ রেখে কাঁচের নিচে একটা ডুম বা টর্চ লাইট জেলে ম্যাপ পয়েন্টিং করতাম, মানে যে কোনো পশ্চিমবঙ্গ বা ইন্ডিয়া বা যে কোনো ডিস্ট্রিক্টের ম্যাপ, যে ম্যাপ পয়েন্টিং বলে আমাদের জিওগ্রাফিতে একটা ব্যাপার ছিল না, সেই ম্যাপ পয়েন্টিংটা যখন করতাম বা আমাদের প্র্যাকটিক্যালে ম্যাপ পয়েন্টিং করতে হতো, তো আমরা যেভাবে ম্যাপ পয়েন্টিং করতাম ঠিক সেইভাবেই এই লাইন কমান্ড বা পলিলাইন কমান্ডটিকে নিয়ে আমরা যে ড্রয়িংটি আছে সেই ড্রয়িংটির উপরে দাগিয়ে বুলিয়ে দিচ্ছি। তো যে কোনো স্কেচকে আমরা এভাবে তুলে নিতে পারবো। দেখুন আমি এখানে এই পলিলাইন কমান্ডটিতে ক্লিক করলাম, এখন যদি আমি অন্য একটি অংশকে তুলে নিতে চাই তো এখানে একবার ক্লিক করলাম, এখানে একবার ক্লিক করলাম, এখানে একবার ক্লিক করলাম, এইভাবে কন্টিনিউ যদি আমি ক্লিক করে করে যাই তাহলে আমার ড্রয়িংটি ড্র হয়ে যাবে। তাহলে যে কোনো ছবিকে যদি আমি ইনসার্ট করে নিই তো আমার সেক্ষেত্রে অনেক সুবিধা আছে। এই অংশটা আমি আপনাদেরকে দেখালাম যে যে কোনো পিকচার বা জেপিজি ফাইলকে আপনি অটোক্যাডের মাধ্যমে কীভাবে ইনসার্ট করবেন, ইনসার্ট করার পর এর কি বহু ব্যবহার, এর ব্যবহার কী কী সেগুলো পরে বিস্তারিত আপনারা জানতে পারবেন। এখন আমরা জানবো অটোক্যাডেতে এক্সটেনশন কীভাবে লোড করব বা এক্সট্রা অ্যাপ্লিকেশান, অতিরিক্ত একটা এক্সটেনশন বা একটা আপনি সহজ ভাষায় বলতে গেলে একটা লেজুর আপনি যোগ করে বা অতিরিক্ত কিছু জিনিস আপনি যোগ করে ওটাকে আরও অতিরিক্তভাবে ব্যবহার করবে। যেমন দেখুন বিষয়টা দেখাচ্ছি বুঝে যাবেন, বা অটোক্যাড এক্সটেনশন আমরা কিভাবে ব্যবহার করব বা অটোক্যাড লিপস আমরা কিভাবে ব্যবহার করব। তো জিনিসটা কি দেখুন বুঝতে পারবেন, যদি এখন বুঝতে নাও পারেন টেনশনের কোনো কারণ নেই। দেখুন আমি এক্সটেনশন ইউজ করার জন্য আমি যে ড্রয়িংটি আছে বা ডিডব্লিউজি ফাইলটি আছে সেই ডিডব্লিউজি ফাইলটি খুলে নিলাম। তো খুলে নেওয়ার পর এই অংশে আমাকে কোনো না কোনো একটি লিপস বা এক্সটেনশন আমি ব্যবহার করতে চলেছি। তার জন্য আমাকে ফার্স্ট টাইম কী করতে হবে, APPLOAD আপলোড লিখে নিতে হবে কিবোর্ডে, তারপরে এন্টার টিপে দেবেন। এন্টার টিপে দেওয়ার সাথে সাথে আপনি যে এক্সটেনশনটি অ্যাড করতে চাইছেন না সেই এক্সটেনশনটি আপনাকে অ্যাড করে নিতে হবে। তো দেখুন এখানে আমার অটোক্যাড এক্সটেনশন বলে একটি ফোল্ডার আছে সফটওয়্যার ফাইলের মধ্যে, সেই সফটওয়্যার ফাইলের মধ্যে অটোক্যাড এক্সটেনশনের মধ্যে আমি ডবল ক্লিক করে ওপেন করে নিলাম। তো আপনি যদি এই এক্সটেনশনগুলি নিতে চান এগুলির বহু কাজ আছে, কী কী কাজ আছে দেখুন, দেখবেন তাহলেই বুঝতে পারবেন। তাহলে আমার ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনি কন্ট্যাক্ট করে নিতে পারেন। তো আমি এখানে একটি এক্সটেনশন ইউজ করে নেব ডিডি এরিয়া। না ডিডি এরিয়া এক্সটেনশনটি আমরা কী কাজে ইউজ করি না, যে কোনো একটি প্লটকে ওয়ান ক্লিক করে এরিয়া বের করার ক্ষেত্রে আমরা ব্যবহার করি, এটি একটি এক্সটেনশন। আবার যদি যে কোনো প্লটকে আমাকে ইকুয়ালি ডিভাইড করতে হয় তো ডিভ এরিয়া এক্সটেনশন ইউজ করব। সিডি বলে একটি এক্সটেনশন আছে সেটি ইউজ করে আমরা অনেক কাজ করতে পারবো, অটোমেটিক ডাইমেনশন হয়ে যাবে, অটোমেটিক ডাইমেনশন এক্সটেনশন ইউজ করবো সেক্ষেত্রে আমরা। তাহলে এত বিস্তারিত না বলে এখানে আমরা জাস্ট এক্সটেনশনটা কীভাবে লোড করবেন ফার্স্ট টাইম সেটা দেখিয়ে নিচ্ছি। তাহলে কি বললাম আরেকবার বলে নিই প্রথম থেকে। প্রথমে আমি কি করব, APPLOAD আপলোড লিখবো, তারপরে কিবোর্ডে এন্টার টিপবো। এন্টার টিপার সাথে সাথে আপনার যে অংশে এক্সটেনশনগুলি আছে সেই অংশে দেখুন আমার এই অংশে এক্সটেনশনগুলি আছে অলরেডি, আমি এগুলি ব্যবহার করি বারবার। তো অলরেডি আমার এই
ডাইরেক্টরিটি সিলেক্ট করা আছে, আপনার যে অংশে এক্সটেনশন ফাইলগুলি আছে সেই অংশ যদি সিলেক্ট করা না থাকে তাহলে আপনাকে এখানে ব্যাক করে করে, দেখুন আমি যেমন ব্যাক করে করে যাচ্ছি, তো আপনাকে এরকম ব্যাক করে করে যে অংশে এক্সটেনশনগুলি আছে সেই অংশে আপনাকে নিয়ে যে এক্সটেনশনটি আপনি লোড করতে চাইছেন, তো আমি এখানে চাইছি কোন এক্সটেনশনটি লোড করতে, না আমি ডিডি এরিয়া বলে যে এক্সটেনশনটি আছে এই ডিডি এরিয়া এক্সটেনশনটি আমি সিলেক্ট করে নেব। তো এই এক্সটেনশনটির উপর আমি মাউসের একবার লেফট ক্লিক করে নিলাম, তারপরে আমি এখানে দেখুন লোড বলে একটি অপশন দেখতে পাবেন, এই যে লোড অপশনটি দেখতে পাচ্ছেন সেই অপশনটিতে একবার ক্লিক করে নেবেন। তো যদি আপনি এটা ফার্স্ট টাইম ইউজ করেন তাহলে একটি অতিরিক্ত পপ আপ দেখতে পাবেন, সেখানে আপনি অলওয়েজ লোড করে নেবেন। দেখুন আমি এই এডি অটোমেটিক ডাইমেনশনটা দিয়ে দেখে নিচ্ছি যে অতিরিক্ত পপ আপটি কী আসবে। তো এটিকে আমি যদি লোড করে নিই তাহলে লোড অপশনে ক্লিক করব, লোড অপশনে ক্লিক করার সাথে সাথেই আপনারা যদি ফার্স্ট টাইম এটি করেন তাহলে অতিরিক্ত এই পপ আপটি যেটি আমার বেরিয়ে এসেছে সেটি বেরিয়ে আপনাদেরও আসবে। তো এই অংশে অলওয়েজ লোড বলে যে অপশনটি আছে আপনারা এই অলওয়েজ লোড অপশনটিতে ক্লিক করে নেবেন। তো অলওয়েজ লোড অপশনটিতে দেখুন আমি ক্লিক করে নিতে চলেছি, তাহলে আমি অলওয়েজ লোড অপশনটিতে ক্লিক করে নিলাম, তারপরে ক্লোজ করে নিলাম। আমি এখানে দেখাতে চলেছি কি না ওয়ান ক্লিকের মাধ্যমে আপনি কিভাবে এরিয়া বের করবেন। আপনি কি করবেন না APPLOAD, না এটা আর লিখবেন না, আমি APPLOAD একবারই লিখবো যতক্ষণ না অটোক্যাডটা কেটে বেরিয়ে যাচ্ছি। আমি দেখুন আমি ডান দিকের উপর দিকে যে ক্রস চিহ্ন আছে স্ক্রিনে দেখাচ্ছি, এই অংশতে যদি আমি ক্রস করে বেরিয়ে চলে যাই তাহলে আমাকে অ্যাপ লোডটা আবার লিখতে হবে। কিন্তু আমি যদি অটোক্যাডটা না কাটি, একবার যদি আমি অ্যাপ লোড করে নিই তাহলে আমার আর অ্যাপ লোড লেখার দরকার নেই, আমার অ্যাপটা লোড হয়ে গেছে। কিন্তু আমি অ্যাপ লোড করেছি কোনটা, আমি তো ডিডি এরিয়াটা লোড করিনি। আমাকে যদি নতুন অ্যাপ লোড করতে হয় তাহলে আমি এর আগের বার লোড করেছিলাম অন্য একটা, এবার একটা অন্য একটা করতে চলেছি, দেখুন বুঝতে পারবেন। তাহলে আমাকে কি বললাম না আমাকে অ্যাপ লোড করতে হবে, আমি প্রথমে বলছিলাম করতে হবে না, এখন বলছি করতে হবে। বিষয়টা কি ভালো করে বুঝুন। আমি দেখুন অ্যাপলোড লিখেছি, তারপরে এন্টার টিপলাম, এন্টার টিপার সাথে সাথে আমি প্রথমবারে কি করেছিলাম না প্রথমবারে এই যে এডি অটোমেটিক ডাইমেনশন বলে আছে এই অ্যাপ্লিকেশনটিকে আমি লোড করেছিলাম। তো এবারে আমি কি করব, ওই অ্যাপ্লিকেশনটিকে লোড না করে দেখুন এখানে যে ডিডি এরিয়া বলে অ্যাপ্লিকেশনটি আছে এটিকে আমি লোড করে নেব। তো আমি ডিডি এরিয়াতে একবার লেফট ক্লিক করলাম, লোড করলাম, ক্লোজ করে দিলাম। দেখুন আমার ওটিও ডিডি এরিয়া অ্যাপ্লিকেশনটি আমার এখন লোড হয়ে গেছে। আরেকবার বিষয়টা বুঝে নিচ্ছি দেখুন, তাহলে আমাকে করতে কি হবে APPLOAD অ্যাপলোড লিখতে হবে একবার, তারপরে এন্টার টিপতে হবে। যে অ্যাপ্লিকেশনটি আপনি লোড করতে চাইছেন সেই অ্যাপ্লিকেশনটিতে মাউসের একবার লেফট ক্লিক করে নেবেন। তো আমি ডিডি এরিয়াটি লোড করতে চাইছি, আমি একবার লোড করে নিয়েছি মানে আর করতে হবে না, আমি আপনাদেরকে বোঝানোর জন্য দেখাচ্ছি। তারপরে লোড অপশনে ক্লিক করে দেবেন, ক্লোজ করে দেবেন, ডিডি এরিয়া লোড হয়ে যাবে। আচ্ছা ডিডি এরিয়া বলে যে জিনিসটা আমি লোড করলাম তার কাজটা কি, বা আমি এখানে আপনাদেরকে বোঝাতে চলেছি যে অটোক্যাডের যে লিপস গুলো আছে সেগুলো কিভাবে লোড করবেন বা এক্সটেনশন গুলো কিভাবে ইউজ করবেন, সেই এক্সটেনশনের ব্যবহার আপনাদেরকে বলতে চলেছি। তাহলে কি করলাম, আমি ডিডি এরিয়া বলে যে এক্সটেনশনটি আছে সেটি আমি লোড করে নিয়েছি। এবার এর কাজ দেখবো। এর কাজ দেখার জন্য ডিডি এরিয়ার এক্সটেনশনের কাজ হচ্ছে আপনাকে কিবোর্ডে অ্যাপলোড লিখে এক্সটেনশনটি লোড করার পর আবার আপনাকে কিবোর্ডে পুনরায় লিখতে হবে DDAREA। দেখুন আমি ডিডি এরিয়া লিখে নিয়েছি, তারপরে এন্টার টিপে দেবেন। দেখুন আপনাকে সিলেক্ট অবজেক্ট মানে একটি অবজেক্ট সিলেক্ট করতে বলছে। আমি জুম করে দেখিয়ে নিচ্ছি স্ক্রিনেতে, দেখুন দেখুন এই অংশতে আমি জুম করে দেখিয়ে নিচ্ছি। আপনাদেরকে বলেছে সিলেক্ট অবজেক্ট টু গেট এরিয়া অফ, মানে যে বাউন্ডারিটি আপনি এরিয়া পেতে চাইছেন সেই বাউন্ডারিটি আপনি সিলেক্ট করুন। তো দেখুন আমি 160 যে প্লটটি আছে এই 160 এর বাউন্ডারিটি পেতে চাইছি। তাহলে যখনই 160 এর বাউন্ডারির কাছে আমি মাউসের কার্সারটি নিয়ে যাচ্ছি, দেখুন মাউসের কার্সারটি নিয়ে যাওয়ার সাথে সাথে বাউন্ডারিটি ফ্ল্যাশ হচ্ছে। তো এই অংশে যদি আমি মাউসের লেফট ক্লিক করে দিই তাহলে আমি বাউন্ডারিটি দেখতে পেয়ে যাবো। দেখুন আমি কার্সারটি নিয়ে যাচ্ছি কিন্তু ক্লিক করছি না। এবারে আমি ক্লিক করব, তো নিয়ে গেলাম, তারপরে মাউসের লেফট ক্লিক করে দিলাম। দেখুন একটি পপ আপ আমার কাছে বেরিয়ে এসেছে। এই পপ আপটি আপনি যে প্লটটি ক্লিক করলেন সেই প্লটটি যে কত স্কোয়ার ফিট প্লট, কত স্কোয়ার মিটার, কত স্কোয়ার ইয়ার্ড, কত একর, কত হেক্টর, সমস্ত কিছু আপনাদের বিস্তারিত এই অংশে দিয়ে দিয়েছে। তাহলে বিষয়টি আরেকবার পুনরায় রিপিট করে বলে নিতে চলেছি। তাহলে আমি করব কি এরপরে, না APPLOAD অ্যাপলোড লিখে ডিডি এরিয়াটা কি আমি আবার লোড করব, না করব না, আমি অ্যাপলোড লিখে ডিডি এরিয়াটা একবারই লোড করব যতক্ষণ না অটোক্যাডটা কেটে বেরিয়ে যাচ্ছি। যদি অটোক্যাডটা কেটে না বেরোয় আমার আর ওটা লোড করার দরকার নাই। যখনই আমি ডিডি এরিয়া ইউজ করতে চাইবো শুধুমাত্র জাস্ট ফার্স্ট টাইম অ্যাপলোড লিখে ডিডি এরিয়াটা লোড করে নিলাম, তারপরে যতবারই যে কোনো প্লটেরই আমি এরিয়া মাপতে চাই না কেন DDAREA লিখবো, লিখে এন্টার টিপবো। তারপরে আমি যদি এই 58 প্লটটির এরিয়া মাপতে চাই, দেখুন আগে বড় করে নিচ্ছি, তাহলে 58 প্লটের বাউন্ডারিতে যখন আমি মাউসের কার্সারটি নিয়ে যাচ্ছি ফ্ল্যাশ হচ্ছে। তো এরপরে যদি আমি লেফট ক্লিক করে নিই, দেখুন কত স্কোয়ার ফিট, কত একর এরিয়া সমস্ত কিছু দিয়ে দিচ্ছে। দেখুন এটি হচ্ছে 5.8 শতক বা 0.058 একর, মানে এটাকে আমি 5.8 শতকও বলতে পারি। তাহলে দশমিকটা যদি আমি দুঘর ডান দিকে সরিয়ে নিই এটা আমাকে এখানে শতক, কত শতক জায়গা সেটাও বলে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, আবার আমি অন্য একটি প্লটের এরিয়া মাপবো। তো একই কমান্ড যদি আমি পুনরায় আগের কমান্ডটি ইউজ করতে চাই তাহলে আমি বারবার ডিডি এরিয়া না লিখে ঠিক আমি এন্টার বা স্পেস বার যে কোনো একটা টিপে দেবো। দেখুন আমি স্পেস বারটি একবার টিপে দিলাম, তাহলে পুনরায় ঠিক আগের কমান্ড আমি যেটি ইউজ করছি সেটি অ্যাক্টিভেট হয়ে যাবে। তো আমি দেখুন স্পেস বারটি টিপে দিলাম, অটোমেটিক্যালি আমার
আমার ডিডি এরিয়া অ্যাক্টিভেট হয়ে গেছে। তো এই যে 137 প্লটটি আপনারা দেখতে পাচ্ছেন, এই 137 প্লটের যে বাউন্ডারি আছে সেই বাউন্ডারির কাছে আমি মাউসের কার্সারটিকে নিয়ে এলাম। আচ্ছা, এই প্লটটিকে একটু বড় করে নিলাম, দেখুন বাউন্ডারির কাছে কার্সারটি নিয়ে এসেছি, এখন বাউন্ডারিটি ফ্ল্যাশ হয়েছে। তো এই অংশে যদি মাউসের আমি একবার লেফট ক্লিক করে দিই তাহলে আপনারা দেখতে পাবেন কত শতক বা কত একর এরিয়া দেখতে পাবেন। দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন 0.814 একর এরিয়া, মানে এটা হচ্ছে 81.4 শতক বা 81 শতক আপনি বলতেও পারেন যদি রাউন্ড ফিগারে বলতে চান। তো দেখুন এই অংশটি আমি দেখতে পেলাম। যে কোনো প্লটের আমি যদি এরিয়া মাপতে চাই ওয়ান ক্লিকের মাধ্যমে দেখে নেবো। তাহলে আমি এখানে ওয়ান ক্লিকের মাধ্যমে কিভাবে প্লটের এরিয়া মাপতে হয় সেটা শেখাচ্ছি না, আমি একটা অ্যাপ্লিকেশন শিখিয়ে দিলাম। আমি এখানে আপনাদেরকে শেখালাম কি না, অটোক্যাডের যে এক্সটেনশনগুলি আছে সেগুলি আপনি কিভাবে লোড করবেন, বা লিস্ট যেগুলো আছে সেগুলো ব্যবহার করার আগে অ্যাপ লোড লিখে সেটাকে লোড কিভাবে করে নেবেন। তারপরে কমান্ড ইউজ করে আপনি তো তার কাজ করবেনই। যদি আপনি অ্যাপ লোড লিখে ডিডি এরিয়া যেটি আমি লোড করলাম সেটি যদি আপনি লোড না করেন তাহলে কিন্তু এইভাবে আপনি এরিয়া দেখতে পারবেন না। এখন আমরা কি জানবো না, ফরম্যাট অপশনের কাজ জানবো। তো ফরম্যাট অপশনে ক্লিক করার পর আমরা অনেক অপশন দেখতে পারবো, তার মধ্যে শুধুমাত্র আমিন সার্ভের জন্য জানবো আমরা কোনটি না, ডাইমেনশন স্টাইল বলে যে অপশনটি আছে সেই অপশনটির আমরা কাজ জানবো। দেখুন আগে আমি যে কোনো একটা অংশের ডাইমেনশন বের করে নিই। তো ডাইমেনশন অপশনে একবার ক্লিক করলাম, তারপরে অ্যালাইন অপশনে ক্লিক করলাম, তারপরে এই পয়েন্টে একবার ক্লিক করলাম এবং এই পয়েন্টে একবার ক্লিক করলাম। দেখুন এই অংশের ডাইমেনশনটি আমরা কত দেখতে পাচ্ছি না, 47 ফিট 8 ইঞ্চি। আচ্ছা, এই ডাইমেনশনটা একটু বড় লেখাটা হয়েছে, তো এটাকে যদি আমি ছোট করতে চাই, এই যে 47 ফিট 8 ইঞ্চি লেখাটা আপনারা দেখতে পাচ্ছেন এই অংশতে আমি লিখেছি, এটা সাইজটা যদি আমি একটু ছোট করতে চাই তাহলে কি করব না, এই ঠিক ফরম্যাট অপশনে ক্লিক করব। ফরম্যাট অপশনে ক্লিক করার পর যে পপ আপটি বেরিয়ে আসবে তার ডাইমেনশন স্টাইল বলে যে অপশনটি আছে এই অপশনে ক্লিক করব। তাছাড়া আমরা আর অন্য কিছু জানবো না, তাহলে ফরম্যাট অপশনে ক্লিক করলাম, ডাইমেনশন স্টাইল অপশনেতে আমরা ক্লিক করে নিলাম। ডাইমেনশন স্টাইল অপশনেতে ক্লিক করে নেওয়ার পর দেখুন আপনারা এই অংশে দেখতে পারবেন বেঙ্গলি 2 সাইজ, বেঙ্গলি 4 সাইজ, বেঙ্গলি 5 সাইজ, বেঙ্গলি 6 সাইজ, ইংলিশ 2 সাইজ, ইংলিশ 4 সাইজ, ইংলিশ 6 সাইজ, নানা রকমের সাইজ এই অংশে দেওয়া আছে। তো এগুলি আমি অলরেডি বানিয়ে রেখেছি নিজে, তাই দেওয়া আছে। দেখুন আমি এখন এই লেখাটিকে যদি ছোট করে নিতে চাই তাহলে ফরম্যাট অপশনে একবার ক্লিক করব, ডাইমেনশন স্টাইলে ক্লিক করব। দেখুন এটিকে আমি 2 সাইজের করে নিতে চাইছি, তো 2 একবার ক্লিক করে নিলাম, তারপরে সেট কারেন্ট করে নেবো। এখানে দেখুন ডান দিকে সেট কারেন্ট অপশন দেখতে পাচ্ছেন, তো এই সেট কারেন্টে একবার ক্লিক করে নেবো এবং ক্লোজ করে নেবো। এরপরে আবার যদি আমি পুনরায় ডাইমেনশন অপশনে ক্লিক করে অ্যালাইন অপশনে ক্লিক করে ঠিক এই দুটো পয়েন্টের মধ্যেই আমি ডাইমেনশন মাপি, তাহলে এই অংশে একবার ক্লিক করব এবং এই অংশে একবার ক্লিক করব। তারপরে যদি আমি একটু উপরের দিকে নিয়ে যাই, দেখুন এই অংশের কালারটিও চেঞ্জ হয়ে গেছে এবং লেখাটি একটু ছোট হয়ে গেছে এবং বাংলাতে হয়েছে। নিচের এই অংশে 47 ফিট 8 ইঞ্চিটি আপনারা ইংলিশে দেখতে পাচ্ছেন, উপরের এই অংশে বাংলাতে দেখতে পাচ্ছেন। তার কারণ কি না, এই যে ফরম্যাট অপশনে ক্লিক করলাম, তারপরে ডাইমেনশন স্টাইলে গেলাম, এখানেতে আমি কি ক্লিক করেছিলাম না, বাংলা। এরপর যদি আমি বেঙ্গলি 6 সিলেক্ট করি তাহলে লেখার সাইজটি অনেক বড় হয়ে যাবে। দেখুন আমি বেঙ্গলি 6 সিলেক্ট করলাম, তাহলে বেঙ্গলি 6টা আমি এই অংশে লিখতে পারবো না। যদি আমার খুব বড় সাইজের স্কেচ হয় বা ড্রয়িং হয় সেক্ষেত্রে আমরা ইউজ করব। তো দেখুন এই দিকের যে ডাইমেনশনটা সেটা অনেকটা বড় আছে, তাহলে এই অংশে আমরা 6 সাইজের যে সাইজটা আছে বাংলা সেই সাইজটা আমরা ইউজ করব। দেখুন তাহলে আমি ফরম্যাট অপশনে গেলাম, ডাইমেনশন স্টাইলে গেলাম, তারপরে বেঙ্গলি 6 সিলেক্ট করে সেট কারেন্ট করে ক্লোজ করে নিলাম। তারপরে আমি কি করলাম, ডাইমেনশন অপশনে ক্লিক করলাম, অ্যালাইন অপশনে ক্লিক করলাম। এখন আমি কি করতে চাইছি না, এই অংশে একবার ক্লিক করলাম এবং এই অংশে একবার ক্লিক করে নিলাম। দেখুন এখন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে 81 ফুট 11 ইঞ্চি লেখাটি, এই লেখাটি যথেষ্ট বড় হয়েছে এবং উপরের দিকে দেখুন 47 ফিট 8 ইঞ্চি, এই যে 47 ফিট 8 ইঞ্চি লেখাটি দেখতে পাচ্ছেন এটি একটু ছোট হয়েছে এবং এই লেখাটি অনেকটি বড় হয়েছে। তো এই ফরম্যাট অপশনে ক্লিক করে ডাইমেনশন স্টাইলে ক্লিক করে এই অংশে যদি আপনার ফরম্যাট বানানো থাকে বা আপনি যদি বানিয়ে রাখেন তাহলে এই ফরম্যাটগুলি ইউজ করে আপনি লেখাগুলি চেঞ্জ করতে পারবেন। আর আপনি দেখুন আপনি যদি এই অংশে ফরম্যাট বানাতে চান তাহলে আপনাকে কি করতে হবে, আমি প্রথমে অ্যাপ্লিকেশনটা দেখে নিলাম, এরপরে এটা কিভাবে বানাবেন বা বানিয়ে কাজটা করবেন কিভাবে সেটা দেখাতে চলেছি। তো আপনি কি করবেন, ফরম্যাট অপশনে যাবেন, ডাইমেনশন স্টাইলে যাবেন, তারপরে এখানে নিউ বলে অপশন আছে, দেখুন আমি জুম করে দেখিয়ে নিচ্ছি, এই অংশে নিউ বলে যে অপশনটি আছে সেই নিউ অপশনটিতে আপনি একবার ক্লিক করে নেবেন। তো আপনারা যদি আমিন সার্ভের কাজ করেন এত ডেপথে যদি না যেতে চান, আমি বলবো তো এত ডেপথে যাওয়ার দরকার নেই। আপনি জাস্ট আমার কাছ থেকে টেমপ্লেট নিয়ে নিতে পারেন, হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে, ডেসক্রিপশানে নাম্বার দেওয়া আছে, অ্যাবাউট সেকশনে নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট করে আমার কাছ থেকে আপনি এই টেমপ্লেটগুলি নিয়ে নিতে পারেন। এই টেমপ্লেটগুলি নিয়ে নেওয়ার পর প্রয়োজন মতো বাংলা 2, বাংলা 4, বাংলা 5, বাংলা 6 যেমন সাইজের দরকার আপনি একবার দুবারই প্র্যাকটিস করে নেবেন, তাহলেই বুঝতে পেরে যাবেন কোন জায়গায় কোন সাইজের লেখাটা লাগবে। তাছাড়াও আপনি যদি ইংলিশের ইউজ করতে চান, ইংলিশ 2, 4, 6 সাইজগুলি আপনারা ব্যবহার করে নিতে পারেন। তো দেখুন যেটা বলতে চাইছিলাম, আপনি যদি করতে চান তাহলে নিউ অপশনে ক্লিক করবেন, তারপরে আপনি যে সাইজটি করতে চাইছেন, দেখুন আমি জুম করে দেখে নিতে চাইছি, এখানে কি লেখা আছে কপি অফ বেঙ্গলি 6, তার মানে কি অলরেডি এই যে বাঁদিকে দেখুন বেঙ্গলি 6 বলে যে স্টাইলটা আছে তার যা কিছু সেটিংস করা আছে, আরেকবার বলছি দেখুন তার যা কিছু সেটিংস করা আছে সেগুলি সব এখানে কপি হয়ে যায়। যদি আপনি বেঙ্গলি 6টা কপি করতে না চান, আপনি যদি অন্য কিছু কপি করতে চান তাহলে আপনি ইংলিশ 6-এ ক্লিক করবেন, তারপরে নিউ অপশনে ক্লিক করবেন। দেখুন কপি অফ ইংলিশ 6, এখানে ইংলিশের যা কিছু আছে তার সমস্ত কিছু কপি হয়ে যায়। এই অংশটা যদি আপনি পরিবর্তন করে নিজের নাম লিখতে চান, দেখুন আমি আমার নাম লিখে দিলাম এই অংশে,
আমার নাম লিখে দিলাম। আমি যদি এটা একটা স্টাইল করতে চাই তো এটা লিখে দেওয়ার পর আপনি যদি এই অংশে লিখে নেওয়ার পর আপনি এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করে নেওয়ার পর এখানে অনেকগুলো বিষয় জানতে হবে, আমি আপনাদেরকে শেখাতে চলেছি ঠিকই, কিন্তু এত সহজে বলা যাবে না। এই অংশে লাইন বলে একটি অপশন আছে, সিম্বল অ্যান্ড অ্যারো, টেক্সট, ফিট, প্রাইমারি ইউনিট, অল্টারনেটিভ ইউনিট, টলারেন্স, এগুলির কালার সিলেক্ট করবেন। এই যে কালারটি সিলেক্ট করছেন এটি কার কালার, লাইন ওয়েট কত হবে, লাইনটির ওয়েট কত, বিস্তারিত বহু কিছু ব্যাপার আছে। তো আমার মনে হয় আপনাদের এত কিছু না শেখাই ভালো। তো এটা যদি আপনারা শিখতে চান তো কমেন্ট বক্সে লিখুন, কমেন্টে আপনারা রিপ্লাই দেন, আমি এটার জন্য আলাদা একটা স্পেশাল ভিডিও আপনাদেরকে বানিয়ে দেবো। আপনারা শুধু এটুকুন জেনে রাখুন, শর্টে বলে দিচ্ছি, প্রয়োজন মতো যখন যেমন দরকার হবে তখন আপনারা ফরম্যাট অপশনে ক্লিক করবেন, ডাইমেনশন স্টাইল অপশনে ক্লিক করবেন, বেঙ্গলি 2, বেঙ্গলি 4, বেঙ্গলি 5, বেঙ্গলি 6, ইংলিশ 2, ইংলিশ 4, ইংলিশ 6 ইত্যাদি যে সাইজগুলি আছে সেই সাইজগুলি প্রয়োজন মতো ব্যবহার করে নেবেন। তো এই সাইজগুলি আপনি অটোক্যাডের যে কোনো ইয়েতে পাবেন না, আপনাকে আমার কাছ থেকে টেমপ্লেট যদি হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে একটা টেমপ্লেট নিয়ে নেন, সেই টেমপ্লেটের মধ্যে এই অপশানগুলি আপনারা অলরেডি পেয়ে যাবেন। তো আপনি টেমপ্লেট ইউজ করবেন, তাহলে এত বিস্তারিত যেতে হবে না। আর আপনি যদি বিস্তারিত যেতে চান তাহলে নিউ অপশানেতে ক্লিক করে একটু নিজে চেষ্টা করে দেখুন, আপনি অবশ্যই পেরে যাবেন। আপনাদেরকে এখন যেটা শেখাতে চলেছি সেটা হচ্ছে ট্রিম অপশন। এই যে ট্রিম অপশনটা দেখতে পাচ্ছেন, এটা বলতে চলেছি ট্রিম মানে কি, একটা কাঁচি বা যে কোনো জিনিসে করে আমি কাটবো। দেখুন এখানে ট্রিমের পাশে ট্রিম অপশনটার কি কাজ তার একটা সিম্বল দেওয়া আছে, মানে কাঁচির চিহ্ন। আমরা কাঁচিকে যে পারপাসে ইউজ করি সেই পারপাসে এই ট্রিম অপশনটি আমরা ইউজ করব। দেখুন ট্রিম অপশনটি ইউজ করার আগে মায়ের ঘাটের পাশে যে কোনো দুটি দাগ নম্বরের আমি স্কেচ বানাতে চাইছি বা মেজারমেন্ট করতে চাইছি, যাই হোক না কেন স্কেচই বানাই বা মেজারমেন্টই করি, যে কোনো কাজের ক্ষেত্রে আমি যে প্লটটা নিয়ে কাজ করব, দেখুন এখানে যে প্লট নাম্বারটা আছে সেটা হচ্ছে 54। তো এই 54 প্লট নাম্বারটা নিয়ে আমি কাজ করব, তাহলে 54 প্লটটাকে আমাকে সিলেক্ট করে কপি করে নিয়ে যেতে হবে। তো 54 প্লটটাকে সিলেক্ট করে কপি নিয়ে যাওয়ার জন্য আমি প্রথমে 54 প্লটটাকে সিলেক্ট করলাম, 53 মানে যে প্লটটাকে আমি সিলেক্ট করব তার আশেপাশে সমস্ত প্লটগুলোকে সিলেক্ট করে নেব, কারণ আমার বাটেড অ্যান্ড বাউন্ডেড মানে চৌহদ্দি দিতে হয় বা চারিপাশের প্লটগুলো কি আছে এবং তার মেজারমেন্টও দিতে হয়। সেই জন্য আমার টার্গেট প্লট 54, কিন্তু আমি 54 সাথে সাথে আদার্স যে প্লটগুলো আছে সেগুলোকেও সব কপি করে নিলাম একসাথে। তারপরে কপি করে নেওয়ার পর মাউসে রাইট ক্লিক করলাম, কপি সিলেকশন অপশনে ক্লিক করলাম এবং এই অংশতে কপি করে নিয়ে যে কোনো একটি ফাঁকা অংশতে আমি কপি করে নিয়ে চলে এলাম। ঠিক আছে, এই অংশে ফাঁকা অংশে আমি এটিকে কপি করে নিয়ে চলে এলাম। তারপরে এসকেপ অপশনে টিপে দিলাম। দেখুন এটি আমার একটি কপি হয়ে গেছে। তো কিভাবে একটি একটি করে সিলেক্ট করে কপি পেস্ট করবেন সেই সংক্রান্ত ভিডিও আমার 1 নম্বর ক্লাসে দেওয়া আছে। 2 নম্বর ক্লাসটা দেখার আগে আপনাকে বলে নিচ্ছি, 1 নম্বর ক্লাস দেখবেন, তারপরে 2 নম্বর ক্লাসে দেখবেন, তাহলে 2 নম্বর ক্লাসের যে বিষয়গুলো বলবো সেগুলো বুঝতে পারবেন। আর আপনি যদি অটোক্যাডের অনেক কিছুই জেনে থাকেন তাহলে দরকার নেই আপনার 1 নম্বর ক্লাস, আপনি 2 নম্বর ক্লাস থেকেও সমস্ত কিছু বুঝতে পারবেন। তো দেখুন এখানে আমি যেটি কপি করতে চেয়েছিলাম সেটি কপি করে নিয়ে চলে এসেছি। তো কপি করে নিয়ে আসার পর আমি এখন করতে কি চাইছি না, আমি 54 দাগের স্কেচ বানাবো বা 54 দাগটা নিয়ে আমি কাজ করব। তাহলে এটা আমার টার্গেট প্লট এখানে কত না, আমার টার্গেট প্লট হচ্ছে 54। আমি এই 54 প্লটটাকে নিয়ে কাজ করব। তাহলে আশেপাশের যে এক্সট্রা নকশা বা প্লটগুলো আছে সেগুলোকে আমাকে কেটে বাদ দিতে হবে। তো কেটে বাদ দিতে গেলে আমাকে কোন অংশে কাটতে হবে, দেখুন কাঁচিটাকে এই অংশে একবার চালাতে হবে এবং কাঁচিটাকে আমি ভাবছি এই অংশেও একবার কাঁচিটাকে চালিয়ে দেবো। এই দুটো অংশে চালাবো, তাছাড়া কাঁচিটাকে এই অংশে চালাবো এবং কাঁচিটাকে এই অংশে চালাবো। তাহলে কি বললাম, কোন অংশে কাঁচিটাকে চালাবো, এই অংশে কাঁচিটা ইউজ করব, এই অংশে কাঁচি ইউজ করব, এই অংশে করব, এই অংশে করব এবং এই অংশে এই যে ট্রিম ফাংশনটির কথা আপনাদেরকে বলেছিলাম এই ট্রিম ফাংশনটি আমরা ইউজ করব। ট্রিম ফাংশনের কাজ কি তাহলেই বুঝতে পারবেন। দেখুন আমি এই অপশনটিকে ইউজ করার জন্য এখানে ক্লিক করেও ইউজ করতে পারি এবং কমান্ড লিখেও করতে পারি। তাহলে প্রথমবার আমি এখানে ক্লিক করে দেখাচ্ছি। তো ট্রিম অপশনটিতে আমি একবার ক্লিক করে দিলাম। দেখুন এই কমান্ডটি আমার এখন অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন আমি মাউসের কার্সারটিকে যে অংশে কাঁচিটি রাখবো বলেছিলাম প্রথমে সেই অংশে কার্সারটিকে নিয়ে আসছি। আপনি জুম করে দেখালে হয়তো বুঝতে পারবেন, যখনই আমি এটিকে নিয়ে এসেছি ব্যাকগ্রাউন্ডের যে লাইনটি ছিল দেখুন এটি কালো পাড়া হয়ে গেছে, এই লাইনটি আর লাল পাড়া নেই। মানে আমি এই অংশে যদি কাঁচিটা ইউজ করি চালাই তাহলে কতটা অংশ আমার কেটে বাদ চলে যাবে, কাঁচিটা কাটার পর কতটা বাদ চলে যাবে সেটা আপনাকে আগে থেকে প্রেডিকশন করে দেখিয়ে দেওয়া হচ্ছে। তো দেখুন আমার এই অংশটা টোটালটাই মুছে যাবে। হ্যাঁ আমি পুরোটাই মুছতে চাই, তাহলে আমি এই অংশে কাঁচিটা ইউজ করব। দেখুন এই অংশে ইউজ না করে আমি যদি এই অংশে কাঁচিটা ইউজ করতে চাই তাহলেও কিন্তু পুরোটা চলে যাচ্ছে। তো এই অংশে আমি একবার ক্লিক করে দিলাম। দেখুন আমার এই অংশের যে লাইনগুলো ছিল সেই লাইনগুলো সব ডিলিট হয়ে গেছে। তাহলে এরপরে আমি কি করতে চাই, এই অংশে এটাকেও ডিলিট করতে চাই। তো এই অংশে যখনই আমি কাঁচিটিকে নিয়ে আসছি দেখুন আমার এই সমগ্রটিকে ডিলিট হয়ে যাওয়া দেখাচ্ছে। তো যখন আমি দেখবো যে কাঁচিটাকে নিয়ে আসার সঙ্গে সঙ্গে পুরো প্লটগুলোকে ডিলিট করে দিচ্ছে তখন আমি একবার এন্টার অপশনটি একবার টিপে দেবো। তাহলে আপনি কাঁচিটিকে, তাহলে আমি এই ট্রিম অপশনটিতে একবার মাউসের লেফট ক্লিক করে দেবো। লেফট ক্লিক করে দেওয়ার পর কিবোর্ডে যে এন্টার অপশনটি আছে সেটি একবার টিপে দেবো। তারপরে আমি মাউসের কার্সারটিকে যে অংশে কাঁচিটি চালাতে চাই সেই অংশে আমি দেখুন মাউসের কার্সারটিকে নিয়ে আসতে চলেছি। তো আমি একটি স্ক্রিনটিকে একটু নকশাটিকে বড় করে নিলাম। তারপরে আমি কাঁচিটিকে এই অংশে রেখে চালাতে চাই। দেখুন আমি কাঁচিটিকে এই অংশে রেখে যেহেতু চালাবো তো এই অংশে মাউসের কার্সারটিকে নিয়ে আসার সঙ্গে সঙ্গে আমি জুম করে দেখাচ্ছি। দেখুন আপনারা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাবেন এই যে ব্যাকগ্রাউন্ডে যে লাইনটি ড্র করা ছিল এই লাইনটির ব্যাকগ্রাউন্ড বরাবর দেখুন এই যে লাল কালারটি সেটি মুছে গেছে
এবং একটি কালো কালার দেখা যাচ্ছে। তো এই অংশে যদি আমি মাউসটিকে নিয়ে এসে একবার লেফট ক্লিক করে দিই তাহলে এই লাইনটি কাটা যাবে। তো দেখুন আমি সেটাই করতে চলেছি, একবার মাউসের লেফট ক্লিক করে দিলাম, দেখুন এই লাইনটি এখন মুছে গেছে, এই অংশটি শুধু মুছে গেছে। তারপরে আমি কোন অংশটা ছাঁটতে চাই, আমি এই অংশটা কাঁচি করে কাটতে চাই। দেখুন আমি জুম করে দেখাচ্ছি, যখন আমি মাউসের কার্সারটাকে এই অংশটাতে নিয়ে আসছি তখন দেখুন এই অংশটা শুধু এই লাইনটা ডিলিট হয়ে যাচ্ছে, কিন্তু টোটালটা ডিলিট হচ্ছে না, আমি শুধু এই অংশটা কাটতে চাই। আবার যদি এই অংশে নিয়ে আসি এই লাইনটা ডিলিট হচ্ছে, কিন্তু আগের এই লাইনটা ডিলিট হচ্ছে না। আমি নিয়ে এসে দেখবো, আমি কাটতে চাইছি, তাহলে এই অংশটা কাটতে চাইছি, এই অংশে কাঁচিটা একবার চালিয়ে দিলাম। আবার কোন অংশে আমি কাটতে চাইছি, এই অংশে কাটতে চাইছি, তো এই অংশে আমি একবার কাঁচিটাকে চালিয়ে দিলাম। তারপরে আমি কোন অংশে কাটতে চাইছি না, এই অংশে কাটতে চাইছি, তাহলে এই অংশে কাঁচিটাকে নিয়ে এসে একবার ক্লিক করলাম, দেখুন ডিলিট হলো না, আরেকবার করলাম। এরপরে দেখুন পুরোটা আপনি জুম করে দেখলে যদি পরিষ্কার বুঝতে না পারেন, আপনার ডেস্কটপ বা মোবাইলে যেখানেই ভিডিওটা দেখুন না কেন, তার যে পিকচার কোয়ালিটিটা আছে সেটা 1080 করে নেন, সমস্ত কিছু পরিষ্কার এইচডি কোয়ালিটি বুঝতে পারবেন। শেখার জন্য হলে কোয়ালিটিটা বাড়িয়ে নিন, বুঝতে আপনার সুবিধা হবে। দেখুন এই অংশে মাউসের আমি একবার লেফট ক্লিক করে নিলাম, দেখুন এই অংশটাও আমার কাঁচিতে কাটা গেছে। তারপর আমি কাটতে চাইছি কোন অংশটা, না এই অংশটা কাটতে চাইছি, না এই অংশটা কাটতে চাইছি না, আমি কাটতে চাইছি এই অংশটা। কেন এই অংশগুলো কাটতে চাইছি পুরোটা দেখুন বুঝতে পারবেন। দেখুন এই অংশটাতেও মাউসের একবার লেফট ক্লিক করে দিলাম, তাহলে আমার এই টোটাল যে অংশটাকে আমি রাখতে চাইছি কোন অংশটাকে, না আমি রাখতে চাইছি এই যে আমার টার্গেট প্লট কত, না 54 হচ্ছে আমার টার্গেট প্লট। এখানে এই 54 এই যে আমি মার্ক করে দেখাচ্ছি, এটি হচ্ছে এই প্লটটি সম্পর্কে আমি কাজ করতে চাইছি। তো এর আশেপাশের প্লট 54, 5, 57, 56, 53, 1168, 50, 51, 52 এই প্লটগুলিকে আমি রাখবো। বাকি আদার্স যেগুলি আছে এগুলিকে সব আমি ডিলিট করে দিতে চাইছি। সেই জন্য আমি প্রথমে কি করবো, এগুলিকে ডিলিট করার জন্য আগে এই নকশার যে জয়েনিং পয়েন্ট আছে এখানে এই অংশগুলিতে আমি কেটে দিলাম। তাহলে এই অংশগুলিতে আমি সবগুলির আগে ক্লিয়ার করে কেটে নিলাম। এবারে বুঝতে পেরেছেন কেন এই অংশগুলোতে আমি কাটতে চেয়েছি। সমগ্র অংশগুলি কাটার পর আপনি একবার এস্কেপ টিপে দেবেন, প্রয়োজন হলে আপনি একবার, দুবার, তিনবার এস্কেপ অপশনটি ইউজ করতে পারেন। দেখুন এরপরে একের পর এক সিলেক্ট করে আমি যে বাকি অংশগুলি আছে সেগুলি ডিলিট করে দেবো। তো উপরের এই অংশটাতে একবার সিলেক্ট করলাম, এটি সিলেক্ট হয়ে গেছে। তারপর কিবোর্ডে ডিলিট অপশনটি টিপে দিলাম। সিলেকশন প্রসেসই বলুন বা ডিলিট করার প্রসেস বলুন, এই সমস্ত কিছু ভিডিও আমার যে 1 নম্বর ক্লাস আছে সেখানে দেওয়া আছে। আপনি যদি অটোক্যাড সম্পর্কিত বিস্তারিত না জেনে থাকেন বা প্রাথমিক ধারণা যদি আপনার না থাকে, তাহলে অবশ্যই আপনি 1 নম্বর ক্লাস দেখার পর 2 নম্বর ক্লাস দেখবেন, তবেই সিলেকশন, ডিলিট, অনেক যে অপশন আমরা ইউজ করেছি একটু ছোট্ট করে রিক্যাপ করে বলে নিই, বারবার তো আমার এরকম বলা সম্ভব নয়। 1 নম্বর ক্লাসে আমরা অনেক কিছু ইউজ করেছি, কিভাবে আপনি মেজারমেন্ট করবেন, ডাইমেনশন অপশন ইউজ করবেন, হাইড বা মেনু বার চলে গেলে সেটা ফিরিয়ে কিভাবে নিয়ে আসবেন, ছোটখাটো জিনিসগুলো আমরা ইউজ করেছি। তো 2 নম্বর ক্লাসে আমরা অ্যাডভান্স জিনিসগুলো ইউজ করব। যে জিনিসগুলো আপনার বুঝতে অসুবিধা হবে, আপনি মনে করবেন সেই জিনিসগুলো 1 নম্বর ক্লাসে অলরেডি বলে রেখেছি, তাই 2 নম্বর ক্লাসে বিস্তারিত বলছি না, শুধু বলে নিচ্ছি কি করব। তাহলে এখন আমি এটিকে সিলেক্ট করব, তাহলে এটিকে সিলেক্ট করলাম, তারপর কিবোর্ডে ডিলিট টিপলাম। ঠিক একইভাবে এটিকেও সিলেক্ট করে নিলাম এবং কিবোর্ডে ডিলিট অপশনটি টিপে নিলাম। দেখুন এখন এটি আমার ট্রিম হয়ে গেছে। এরপর এই ট্রিম করা অংশটিকে আমি পুনরায় সিলেক্ট করে রাইট ক্লিক করে কপি সিলেকশন করে নিলাম এবং এর আরো 2টি বা 3টি কপি আমি বানিয়ে নিলাম। দেখুন এটি আমার একটি ট্রিম করার প্রসেস হয়ে গেছে। এখন আপনি যদি মনে করেন, আপনি যদি শুধু 54, আপনার টার্গেট প্লট কোনটা, আপনার টার্গেট প্লট হচ্ছে 54, তো 54 প্লটটা যদি আপনার টার্গেট প্লট হয়, তার আশেপাশের অনেক কম সংখ্যক প্লটকে রাখলেই হবে। 1168, 53 আর 55 এই 3টে প্লট দেখাবো। বাকি 57, 56, 52, 51 এবং 50 এই প্লটগুলিকে আপনি মুছে দিতে চাইছেন। তাহলে আপনাকে কি করতে হবে, ট্রিম করতে হবে। তো এক্ষেত্রে ট্রিম না করেও আপনি মুছতে পারবেন। কিভাবে, না আপনি টোটাল 50 প্লটটাকেই মুছে দিতে চাইছেন, তাহলে এটার উপর মাউসের একবার লেফট ক্লিক করবেন, দেখুন এটা সিলেক্ট হয়ে গেছে, তারপর ডিলিট করে দেবেন। দেখুন এখানে আমি ডিলিট করার সাথে সাথে কি হয়েছে, এখানে যে লাইনটা ছিল, এই যে লাইনটা ড্র করা ছিল এটাও ডিলিট হয়ে গেছে। তো এক্ষেত্রে আমাকে এইভাবে মুছলে হবে না, এক্ষেত্রে আমাকে ট্রিম করতে হবে। তাহলে যেহেতু আমি মুছে ফেলেছি, এটা একবার আন্ডু করে নিই, ফিরিয়ে নিয়ে চলে আসি। দেখুন আমি এই লাইনটিকে ফিরিয়ে নিয়ে চলে এসেছি। তাহলে আমি এখানে ওই ট্রিম প্রসেসটি কি আরেকবার রিপিট করে দেখে নিতে চাইছি। যে কোনো স্কেচ বা নকশা বানানোর ক্ষেত্রে আপনি ট্রিম অপশনটিকে কিভাবে ইউজ করবেন। প্রথমবারে উপরের দিকে যে ট্রিম অপশনটি ছিল, এই ট্রিম অপশনটি ইউজ করে আমি দেখিয়েছি, এবারে আমি ট্রিম কমান্ড ইউজ করে দেখাবো। তো সেই জন্য আমি কিবোর্ডে TRIM লিখলাম, তারপরে এন্টার টিপে দিলাম। একবার এন্টার টিপলাম, তারপরে আরেকবার এন্টার টিপ লিখলে আমি পরপর 2বার এন্টার টিপবো। আর যদি উপরের এই অংশে ট্রিম বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করে করি, তাহলে এই অংশে ক্লিক করার পর একবার এন্টার টিপবো। তাহলে এখানে আমার পরপর 2বার এন্টার টিপা হয়ে গেছে। তাহলে আমি কাঁচিটিকে প্রথমে চালিয়ে নেবো। কোথায় কোথায় চালাবো, না এই অংশতে একবার চালিয়ে নিলাম, 2বার চালালাম। দেখুন এই অংশটা একবার ক্লিক করার পর একবার লেফট ক্লিক করবেন, যদি ডিলিট না হয় আরেকবার করবেন, তাহলেই হয়ে যাবে। দেখুন এই অংশে একবার করলাম কিন্তু ডিলিট হয়নি, আবার আরেকবার করলাম, দেখুন ডিলিট হয়ে গেছে। অনেক ক্ষেত্রে আপনার একবার বা 2বার হবে, কি জন্য হচ্ছে সে সম্পর্কিত বিস্তারিত বলছি না, কারণ অত ডেপথে যে আমার লাভ নেই। দেখুন এই অংশে একবার ক্লিক করলাম, হলো না ডিলিট, আরেকবার করলাম, দেখুন ডিলিট হয়ে গেছে। তারপরে আমি এই অংশটা ট্রিম করতে চাই, তো এই অংশে একবার করলাম, দেখুন এই অংশটা ট্রিম হয়ে গেছে। তারপরে আমি 56 এর এই অংশটা ডিলিট করব। তাহলে 56 এর এই অংশে আমি একবার ক্লিক করলাম, এই অংশে একবার করলাম, এই অংশে একবার করলাম। দেখুন আমি যে প্লটগুলিকে রাখতে চেয়েছি সেই প্লটগুলি বাদ দিয়ে আদার্স যে প্লটগুলি সেগুলি সব এখন আমার বিচ্ছিন্ন হয়ে গেছে। ট্রিম মানে আমি আমার যেটুকুন রাখতে চাইছি সেইটুকুনকে রেখে বাকিটাকে আমি বিচ্ছিন্ন করে নেব কাঁচি করে। তো দেখুন এটা আমার বিচ্ছিন্ন হয়ে গেছে। তাহলে আমি একের পর এক এইভাবে সিলেক্ট করে নেব, তারপরে কিবোর্ডের সাহায্যে ডিলিট অপশনটি টিপে এগুলি
এগুলি সব ডিলিট করে নেব। দেখুন আমার এগুলি সব ডিলিট হয়ে গেছে। তাহলে প্রথমে আমি এইরকমভাবে ট্রিম করেছিলাম, তারপরে সেটিকে আরও ট্রিম করে এইরকম নিয়ে চলে এলাম। তারপরে এটিকে আবার আপনি সিলেক্ট করে যখনই কোনো কিছু একটা কাজ করবেন তখনই তার একটা কপি আপনি রেখে দেবেন, কপি সিলেকশন অপশানে ইউজ করে। 1 নম্বর ক্লাসে বলেছি। ঠিক এইভাবে আপনার কাছে যদি যে কোনো ডিডব্লিউজি ফাইল থাকে, দেখুন এটি হচ্ছে আমার ওই মৌজার ডিডব্লিউজি ফাইল। তো এই ডিডব্লিউজি ফাইলটিকে আমি খুব সহজে ইউজ করে, এরকম ডিডব্লিউজি ফাইল যদি আপনার দরকার হয় আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারেন। ডেসক্রিপশন বা অ্যাবাউট সেকশনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, তার মাধ্যমেও আপনি ডিডব্লিউজি ফাইল বানিয়ে নিতে পারেন। দেখুন এখানে এটিকে ছোট করে নিয়েছি। এরপর যদি আমি 54 প্লটের মেজারমেন্ট মাপতে চাই তাহলে ডাইমেনশন অপশনে ক্লিক করে আমি যেভাবে আমার যেমন দরকার মেজারমেন্ট মাপার দরকার, তো আমি এক্ষেত্রে মেজারমেন্ট মেপে নেবো একের পর এক। দিয়ে আমার যদি প্রিন্ট আউট বের করার দরকার হয় তো আমি সেক্ষেত্রে একটি প্রিন্ট আউট বের করে নেবো। মেজারমেন্ট মাপার প্রসেস আমি আর বিস্তারিত বলছি না, 1 নম্বর ক্লাসে বলা আছে, দেখে নেবে। এটিকে যদি আমি প্রিন্ট আউট করতে চাই সিটিআরএল পি টিপবো, তাহলে আমার এরকম অপশন চলে আসবে। তারপরে আমি এখানে পেপার সাইজ সিলেক্ট করে নেবো। পেপার সাইজ কি করবো না A4 পেপার সাইজ করবো, তাহলে এখানে পেপার সাইজে ক্লিক করলাম। তারপরে A4 যে অপশনটি আছে দেখুন আইএসও A4 সিলেক্ট করে নিলাম। তারপরে উইন্ডো অপশনে ক্লিক করলাম। তারপরে যে অংশটিকে প্রিন্ট করতে চাইছি সেই অংশটি সিলেক্ট করলাম। তারপরে ওকে করে দিলাম, দিয়ে সেভ অপশনে ক্লিক করে দিলে আমার সেভ হয়ে যাবে। দেখুন আমি ডেস্কটপ সিলেক্ট করে সেভ করে দিলাম। এখন ডেস্কটপে যে অপশনটিকে আমি সেভ করেছি দেখুন এটি আমার বেরিয়ে চলে এসেছে। এটি আমি পিডিএফ আকারে পেয়ে যাবো। কাউকে যদি আমাকে প্রিন্ট করে দিতে হয় তো এটা আমি প্রিন্টও করে দিতে পারি। ধন্যবাদ।